সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। নতুন যে উপদেষ্টা নিয়োগ হয়েছে সেই উপদেষ্টাদের নিয়োগ নিয়ে ছাত্র সমন্বয়কদের সঙ্গে একটি মতবিরোধ তৈরি হয়েছে, সেই বিষয়ে আজ আমরা কথা বলবো। সেই সঙ্গে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, হাসপাতালে ভর্তি, তারা চিকিৎসার জন্য আন্দোলন করছে, আন্দোলন কেন করা লাগবে সে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন অল্প সময়ের মধ্যে নির্বাচনের পথে হাঁটছে, নির্বাচনের পথে এগুচ্ছে বাংলাদেশ, সে বিষয়টি তিনি বলেছেন। একই সঙ্গে বিএনপির প্রস্তাবিত 31 দফা নিয়েও আজ আমরা কথা বলতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এরপর রয়েছেন অধ্যাপক আব্দুল হাই শিকদার, কবি, সিনিয়র সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমার বাদিকে রয়েছেন সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার, সবশেষ রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব, এবি পার্টি। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আশরাফ কায়সার, আপনাকে দিয়ে। আপনি বলছিলেন যে এর আগে আপনি কথা বলে এসেছেন যে আহত অনেকে, এখনও চিকিৎসার বিষয়টি কীভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, তারা আন্দোলনে নামছে, এবং কালকে এমন একটা বাংলাদেশের জন্য ঘটনা যে একটি দেশের রাষ্ট্রদূতের সামনে সেখানে আন্দোলন হচ্ছে। ইমেজটা কোথায় যাচ্ছে, কেন করতে হচ্ছে আন্দোলন? অব্যবস্থাপনা কতটা চরম হলে আপনাকে এরকম একটি দৃশ্য দেখতে হয়, এবং তাও 90 দিন পরে সরকার গঠনের। দেখুন, এই সরকারের প্রধান এবং একটি যদি কাজ হয়ে থাকে সেটি হচ্ছে নিহত পরিবারগুলোকে সম্মানের সাথে ট্রিট করা আর আহতদের চিকিৎসার দায়ভার নেওয়া, এবং এইটি হচ্ছে সরকারের প্রথম কাজ। আমি যদি সরকারের দ্বিতীয় কাজ দেখি, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদী শাসনের যারা দোসর এবং যারা মূল হোতা তাদেরকে বিচারের আওতায় এনে বিচার করা। এখন আমরা যেইভাবে আমাদের জাল বিস্তার করতে শুরু করেছি, অনেক আবেগী এবং রোম্যান্টিক সংস্কার নিয়ে, সংবিধান কোথায় যাবে, কে কোথায় যাবে, এটি আপনি যদি মৌলিক কাজ বাদ দিয়ে করেন, তখন যে ঘটনাটি হতে পারে আজকে বাংলাদেশে আমরা সেই দৃশ্যটি দেখতে পেলাম। দেখুন, আমি ঘন্টা দুয়েক আগে প্রায় 10 জন আহত ছাত্র যুবকের সাথে কথা বলে আসলাম। তাদের কেউ চক্ষু হারিয়েছেন, কেউ আপনার দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ দীর্ঘদিনের জন্য পঙ্গু হাসপাতালে চিকিৎসা করছেন, আরও কয়েক বছর করবেন। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদেরকে দেখভাল করার, তাদের ট্রিটমেন্টের দায়িত্ব নেওয়ার। 71 সালের মুক্তিযুদ্ধে আমরা যদি মুক্তিযোদ্ধাদের বা পঙ্গু আহত মুক্তিযোদ্ধাদের ব্রিটেন এবং জার্মানিতে পাঠাতে পারি, 2024 সালে আপনি এখন পর্যন্ত কেন এমন কোনো উদ্যোগ নিতে পারছেন না? আমরা তো বলে থাকি অর্থনীতি বড় হয়েছে, সক্ষমতা বেড়েছে, তার মানে তাহলে এই শৈথিল্য কেন? দুর্বলতা কোথায়? আমার মনে হচ্ছে দুর্বলতা হচ্ছে তাদের ফোকাস নাই, তারা ঠিক জানেন না তারা কি করতে এসেছেন। কেউ কেউ বারান্দায় বসেছিলেন, উপদেষ্টা হয়ে গেছেন, কেউ কেউ 30 বছর আগে কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, কারো কোনো প্রশাসনিক দক্ষতা নাই। আমলারা যে শেখ হাসিনার আমলা, এবং 15 বছরে আপনার 3 থেকে 5টি স্তর যে আওয়ামী লীগের লোকজন দিয়ে ভরে ফেলা হয়েছিল, এই তথ্যটি বুঝতে এবং সেটির আপনার পাল্টা আঘাত করতে আপনার যদি 90 দিন লাগে, আমি তো এখন সরকারকে দেখছি সবচেয়ে বিপজ্জনক জায়গায় আছে। কেননা 90% মানুষ প্রশাসনের, পুলিশের এবং অন্যান্য জায়গায়, এমনকি বিদেশি দূতাবাসে, এই যে আসিফ নজরুলের সাথে জেনেভাতে যে ঘটনা ঘটলো, আপনি ভাবতে পারেন এরকম হতে পারে? এটার কারণটাই হয়েছে, দেখুন, যেই কাজটি আপনি একটি অফিস অর্ডার দিয়ে বাংলাদেশের সব জায়গা থেকে শেখ মুজিবুর রহমানের নাম তুলে দিতে পারেন, সেটি প্রতিদিন আপনাকে ব্রেকিং নিউজ দিয়ে করতে হবে। আমি এর মধ্যে গলদ দেখতে পাচ্ছি। তার মধ্যে পোশাকি আচরণ, পোশাকি বহিঃপ্রকাশ অনেক বেশি। আপনি 5টি প্রধান দূতাবাস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করবেন, একটি চিঠিতে চলে যাবে, এবং ঘটনার 5ই অগাস্টের পরে 8ই অগাস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরে 10 তারিখের মধ্যে ঘটে যাবে। এটি আপনি দেড় মাস দেরি করেছেন, 2 মাস দেরি করেছেন। ফলে যারা সংগঠিত হওয়ার, দেখুন, সরকারের অনেকেই রয়েছেন প্রশাসনিক দক্ষতায় নবীন, পতিত সরকারটি কিন্তু নবীন না। তারা 15 বছর ধরে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় টিকেছিল, যার কোনো জনভিত্তি ছিল না, মানুষ তাকে ভোট দেয়নি। কাজে আপনি কি শক্তির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, আমার ধারণা সরকার সেটি অ্যাসেস করতে ব্যর্থ হয়েছে। এখন ভারতীয় চক্রান্ত বলি, আবার নতুন আমাদের চরিত্র হিসাবে আবির্ভূত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আপনি দেখুন, আওয়ামী লীগ এখন এক হাতে নূর হোসেন আর এক হাতে ডোনাল্ড ট্রাম্প, কত বিসদৃশ একটা দৃশ্য। তাদের নিজেদের কোনো ছবি কিন্তু দিনের আলোতে প্রকাশ করার সৎসাহস তাদের নেই, সেটা শেখ হাসিনা অথবা
যেটি আমি বলতে চাচ্ছি যে কালকে আমি রাস্তা অবরোধের সময় ওখানে গিয়েছিলাম, এটি কি আমরা দেখতে চেয়েছিলাম 90 দিন পরে? এবং 4 জন উপদেষ্টা এখন দৌড়াদৌড়ি করছেন, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা গত 90 দিন কোথায় ছিলেন? জি, মাহমুদুর রহমান না, গত 90 দিন ওরা কোথায় ছিলেন? আজকেও যে দিনটি পার হলো সেদিনও একজন আহতের মারা গেছেন, তার জানাজাও হয়েছে। তো এতদিন পরে এই বিষয়গুলো দাবি আকারে কেন আসতে হয়? এগুলো কেন প্রায়োরিটি লিস্টে শুরুর দিকে কেন থাকে না? যে আপনি আপনাকে প্রশ্ন করলেন না, জি, তাতে আমি বিব্রত বোধ করছি। এই প্রশ্ন তো আমি করব, সরকারকে করব, যাদের দায়িত্ব আছে। এই দায়িত্ব তো আমার না। আমার দায়িত্ব আছে একজন সচেতন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই ব্যাপারে সমাজকে, অন্য যাকে যাকে আমার টাচে আসতে পারে তাদেরকে সচেতন করা। কিন্তু ধরেন যে চিকিৎসার ব্যবস্থা হলো না কেন, বা যারা মারা গেছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া গেল না কেন, মানে এর একটা খুবই ইনহিউম্যান ব্যাপার। কিন্তু এটা একদম ফ্রম ডে ওয়ান সবাই যারা আমরা আন্দোলনের মধ্যে ছিলাম তারা বলেছি সরকারকে যে এদের অন্ততপক্ষে যারা জীবন দিয়েছেন এর চাইতে বড় ত্যাগ কী হতে পারে, যার কারণে আমরা এখন মুক্ত, যার কারণে আপনারা ক্ষমতায় আছেন, তাদের যাতে অন্তত পরিবারদের দেখভাল করবার মতো ব্যবস্থা করা যায় সে ব্যাপারটা সবার আগে করেননি। তার এটার কি আনসার হতে পারে বলেন? একটাই হতে পারে উদাসীনতা। মানে এইরকম স্টুপিড লোক তো এখানে না। ডক্টর ইউনূস মানে দায়িত্ব পাওয়ার পরে, ক্ষমতা পেয়েছেন বললে তো মাইন্ড করেন, দায়িত্ব পাওয়ার পরে বলেছেন যে আমরা যারা এখানে আসছি তারা সবাই নিজ নিজ পেশায় খুবই সাকসেসফুল ছিলাম। তারপরে এত সাকসেসফুল ছিলেন এইটুকু বুঝতে আপনাদের অসুবিধা হতে কোনো কারণ নেই। মানে আমি এরকম অনেকগুলো জায়গা দেখাতে পারি যে জায়গাতে তারা একেবারে উদাসীন আছেন। যেহেতু সে আলোচনার মধ্যে আমরা ঢুকিনি, আমি এখন সেটা বলছি না। দ্বিতীয়ত ধরেন এই যে যারা চিকিৎসা করছেন তারা কোথায় করছেন? তাদের বাড়িতে বাড়িতে তো চিকিৎসা দিচ্ছে না, সবাই প্রায় হসপিটালে আছে। যদি কেউ হসপিটালে নাও থাকে এটা কিন্তু জানানো হয়েছে তাদেরকে যে আপনারা হসপিটালের নাম রেজিস্ট্রি করেন বা রিপোর্ট করেন যে আপনারা এইভাবে ইনজিওর্ড হয়েছেন। আমি দেখলাম, আমি যেমন 2-3টা হসপিটালে গেছি, নিজের এলাকায় গেছি, ঢাকাতে গেছি, এই বঙ্গতাজে গেলাম, দেখলাম যে সেখানে সবগুলো লিস্ট করা আছে, কারা কারা কত তারিখে কী অবস্থায় এসছেন, কী ইনজুরি, তাদেরকে কী ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাদের মধ্যে যারা রিলিজ হয়ে গেছে তারা কবে রিলিজ হয়, খুবই সুন্দর একটা মানে মেনটেন করছে তারা। তাহলে তাদের চিকিৎসার ব্যাপারে কোনো সাহায্য দিতে পারলেন না কেন আপনি? এগুলো কোনো জবাব হতে পারে না। তো কেন বলছি এই কথাটা, মানে একটু অপ্রাসঙ্গিক বলে হবে কিন্তু তবু আমি বলি যে এই গভর্নমেন্ট আমি প্রথম দেখলাম তারা ব্ল্যাক পার্টি বলে সাইফন্ড মানি ফিরিয়ে আনবেন, পাচার হওয়া টাকা, এইটার উপরে খুব জোর দিচ্ছেন, মনে করছেন এটা একটা বিরাট ক্রেডিট দেবে তাদেরকে। ফাইন, আনতে যদি পারেন আনুন, সেটা নিষেধ করবে কি? এইটা করতে গিয়ে তারা ধরেন এই যে ডক্টর ইউনূস আমেরিকাতে গেলেন, জাতিসংঘের বৈঠকের মধ্যে গেলেন, বিদেশিরা তার সাথে দেখা করলো, সবাই তাকে সম্মান করে, তাদের জন্য ডেভেলপমেন্ট পার্ট তারা টাকা পয়সা দিল, বললো সাহায্য দিব আমরা ইত্যাদি। মনে হচ্ছে যে এরা বলছে যে ইকোনমিকে আমরা রিভাইভ করে ফেলেছি, রিপোর্টও দিয়েছে সেরকম, 3 মাস পরে ইকোনমি গতি পেয়েছে, জিনিসের দাম কমেনি। তারপরে আপনার কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই ইকোনমিতে। ব্যাংক তা ধরেন কিছু নড়াচড়া করছে, বাকি কোথাও কিন্তু কিছু নড়ছে না। মানুষের জীবন মোটেই সহজ হয়নি। তো জিনিসপত্রের দাম যে কমাতে পারলেন না, কিছু করেছেন তারও কোনো নজির নাই। আমি এই সরকারকে খুবই উদাসীন মনে করি, খুবই অযোগ্য মনে করি, এবং মানে আমার কষ্ট হচ্ছে কথাটা বলতে, কারণ এই সরকারকে তো আমরা সমর্থন করি, এখনও করি, বিকজ এরা হেরে গেলে আমি হেরে যাচ্ছি, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জন্য তাদের সমালোচনা করতে গিয়েও মাঝে মাঝে ভয় পাই যে কতদূর কী করছে। কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে 100 দিনে তারা 100-র মধ্যে 0 মার্ক পেয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আসলে নেগেটিভ মার্কিং নিয়ে কথা বললেন মাহমুদুর রহমান মান্না। আপনার কাছে একই বিষয়ে জানতে চাওয়া, যেটি আশরাফ কায়সার বলছিলেন, এখনও তো প্রশাসনে বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে পূর্ববর্তী সরকারের ভূতরা রয়ে গেছে, তো এই ভূতদের কেন সরানো যাচ্ছে না? আর এই যে অব্যবস্থাপনা, উদাসীনতা বা অযোগ্যতা, সেগুলো আসলে কোন পরিণতি ডেকে আনছে? দেখেন, গভর্নেন্স একটা স্কিল, একটা জাতি হোলসেল গভর্নেন্সটা শিখতে তার জেনারেশনস অফ এক্সপিরিয়েন্স, কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স দরকার হয়। শুধু এটা বাংলাদেশের সংকট না, কিন্তু আপনি চারপাশে তাকান, আমরা লার্জলি গত 70-80 বছরের আগে কিন্তু এই জনপদের মানুষরা স্বশাসিত ছিলেন না কখনোই। আপনি মুঘল বলেন, তুর্কি বলেন, সেন বংশ বলেন, অথবা পারস্য থেকে আসা জনগোষ্ঠী বলেন,
তুর্কি সুলতানাত বলেন, মধ্যপ্রাচ্য থেকে আসা লোকজন বলেন, শাসক গোষ্ঠী কিন্তু বাইরে থেকে এসছে। আসার কারণে যেটা হয়েছে, দুইটা কাজ হয়েছে। একটা হচ্ছে যে এই আসাটা ইটসেলফ একটা ফেইলিওর, যে এই জনপদ নিজেরা গভর্ন করতে জানেন না। আর সেকেন্ড যেটা হয়েছে, না করতে করতে গভর্নেন্সের স্কিলও ডেভেলপ করে নাই। তো এইটা কিন্তু একটা কলোনিয়াল হাব হওয়ার একটা বড় ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এসছে ছোটোখাটো বিষয় নিয়ে দেখবেন যুদ্ধ করে দেশ দখল করে ফেলছে, তেমন কিছুই হয়নি। 1757 সালে ব্রিটিশরা বাংলা দখল করতে এই জুলাই আগস্ট পরিমাণ পর্যন্ত শ্রম দিতে হয়নি। জুলাই আগস্টের অভ্যুত্থানের জন্য যে পরিমাণ শ্রম হাসিনাকে দিতে হয়েছে এটাকে অ্যাড্রেস করতে, এতটুকু ব্রিটিশকে দিতে হয়নি। কারণ এই জনগোষ্ঠীর কোনো চৈতন্য ছিল না। আপনার ভাগীরথীতে যখন সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়ায় দেখছে, ওই রাজা বাচ্চার যুদ্ধ, আমরা কি করব। পরের দিন ইতিহাসে আসছে, লর্ড ক্লাইভ বলেছে একজনকে, আমি যদি কলকাতার অথবা এই বড় বড় শহরের বাজার দিয়ে হেঁটে যাই, ঘোড়া নিয়ে যাই, আসলে আমার অবস্থাটা কি হইতে পারে। তো উনি খুব ভয়ে ভয়ে বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন। দেখলেন 2 দিন আগে ওই বাজার দিয়ে উনি যেভাবে হেঁটে গেছেন, একইভাবেই ওই বাজারের মানুষগুলো বেচাকেনা করছিল। বরং তাকে দেখে যেটা হয়েছে, তিনি যেহেতু এখন নতুন রাজা, লোকজন সবাই তাকে দয়া দাক্ষিণ্য দিচ্ছিল। লাউওয়ালা লাউ দিচ্ছিল, ধানওয়ালা ধান দিচ্ছিল, পটলওয়ালা পটল দিচ্ছিল। জগৎ শেঠ, উমিচাঁদরা তাদের ব্যাংক উজাড় করে গোল্ড খালি করে দিয়েছে। রবার্ট ক্লাইভের লোকরা গোল্ড খালি করে 2 জাহাজ ভরে আপনার কলকাতা থেকে লন্ডনে নিয়ে গেছে। তো আমার রাষ্ট্রের একটা 53 বছরের কালেকটিভ ক্রিটিক্যাল মানে সংকট হচ্ছে গভর্নেন্স না জানা, এবং অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম। এটা রাজনৈতিক দলগুলোকে বলেন, সুশীলদেরকে বলেন, অনির্বাচিত অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকারকে বলেন, সবার একই সংকট। এক্সাম্পল দেই, দেখবেন গত মাসখানেক আগে এলজিআরডি মিনিস্ট্রি থেকে আমাদের সব লোকাল কাউন্সিলকে সাসপেন্ড করে দিল, কিন্তু ইউনিয়ন পরিষদকে করলো না। কেন করলো এবং কেন করলো না, যেহেতু সবগুলো স্থানীয় প্রশাসন, এটার কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে এগুলো অনির্বাচিত, করাই উচিত ছিল। প্রশ্ন হচ্ছে বিকল্পটা কি, এটাকে আপনি রিপ্লেস করবেন কি দিয়ে? এটাকে রিপ্লেস করবেন আমলাকে দিয়ে, যে আমলা একটা সিটি কর্পোরেশনও চালাবে, আবার অ্যাডিশনাল সেক্রেটারিও, তিনি এই ইউনিয়নও দেখবেন, এই জেলা পরিষদও দেখবেন। এটা কি প্র্যাকটিক্যাল? পরিবেশ উপদেষ্টা বলে দিলেন কালকে থেকে প্লাস্টিক বন্ধ। তা আমি পরের দিন বাজারে গিয়ে আমি কি করব? আমি তো একটা প্রসেসে আমি বাজার করে তো অভ্যস্ত হয়ে গেছি। তো আপনি তো সাডেনলি বললে হবে না। তো আপনি যেটা করছেন বলছেন, সেটা যদি আপনি এনফোর্স করতে না পারেন, তাহলে সেটা আইন না। ইংলিশে একটা কথা আছে, দ্য ল হুইচ ক্যানট বি এনফোর্সড ইজ এ ব্যাড ল। জি, এই জায়গায় আবার আসবো আমরা কবি আব্দুল্লাহ শিকদার ভাইয়ের কাছে জানতে চাইবো। আমরা যেটি ছিলাম আসলে এই আহতদের নিয়ে, চিকিৎসায় কি গড়িমসি হচ্ছে কিনা, গড়িমসি হলে কেন হচ্ছে, নেপথ্যের কারণ কি, নানা বিষয়ে আলোচনা হচ্ছে। যদিও এখন গতকালের পর থেকে দেখা যাচ্ছে চিকিৎসা হবে এমন আশ্বাস তারা পেয়েছেন। আসলে বিষয়টা এই জায়গায় কেন আসলো? এটার পেছনে তো বহু কারণ আছে। 1 নম্বর আমার যেটা মনে হয় সেটা হলো যে কোনো একটা পরিবর্তনের পরে যারা দায়িত্ব নেয় তাদের একটা পরিকল্পনা থাকে যে আমি এরপরে যে এই ঘটনাটা ঘটার পরে কি কি করব। ইভেন বিচারপতি লতিফুর রহমান যখন দায়িত্ব নিলেন, তিনি দেখেন মানে 8 ঘন্টার মধ্যে প্রায় 11 জন 12 জন সচিবকে বের করে দিয়েছিলেন, এবং আরও অনেকগুলো মারাত্মক এবং যেগুলো খুবই প্রয়োজনীয় ছিল সেই কাজগুলো তিনি এত দ্রুততার সঙ্গে করেছিলেন যে সকালবেলা বোঝার আগেই মোটামুটি ঘটনা শেষ, এবং একটা পিসফুল খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তিনি দিতে পেরেছিলেন। এর জন্য তিনি আওয়ামী রসগোল্লার শিকার হয়েছিলেন, বাট এটা কিছু আসে না। কিন্তু প্রফেসর ইউনূসের এই সরকার সম্পর্কে আমরা নেগেটিভ কথা বলতে মায়া লাগে আর কি, কারণ সত্যি মান্না ভাই যেটা বলছেন যে আমাদের খুবই প্রত্যাশার একটা সরকার। কিন্তু আমাকে বলতে বাধ্য যে প্রফেসর ইউনূসের বয়স এখন 84 বছর। পৃথিবীর যত রকমের সম্মান আছে সব তিনি পেয়ে গেছেন, দেশে বিদেশে তার চাইতে বড় সেলিব্রিটি তেমন নাই আর। কিন্তু তিনি তার হাত দুটো রক্তে ভেজাতেও চান না, সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু কথা বলতে আমি নির্দ্বিধ যে তিনি কোনো রকম হোমওয়ার্ক ছাড়া, উইদাউট হোমওয়ার্ক এত বড় একটা কাণ্ডের দায়িত্ব নিয়েছেন। ফলে এইটার থেকে তিনি ওভারকাম করতে পারতেন যদি এই মুভমেন্টের যারা স্টেক হোল্ডার, অর্থাৎ যারা অংশীজন বলে যেটাকে, তাদের সঙ্গে যদি তার একটা মত বিনিময়ের ব্যবস্থা থাকতো, অথবা ছাত্রদের সঙ্গে যদি মত বিনিময়ের ব্যবস্থা থাকতো। এখন তো আমার মনে হচ্ছে যে প্রথম দিকে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পাত্তাই দেওয়া হচ্ছে না,
বিএনপির মতো দলকে তুচ্ছ তাচ্ছিল্য অনেক করেছে এগুলো। যাই হোক, এগুলো হয়েই থাকে একটা, মানে বুঝলাম যে তখন বলেছে অতি উৎসাহের কারণে। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই দেশটা তো আপনাকে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাই দিতে হবে। তো সেটা দিতে হলে তাদের সাথে কথা বলবেন না। আপনি সংবিধান সংস্কার করতেছেন, রাজনৈতিক দলের সাথে কথা বলার প্রয়োজন বোধ করছেন না, মনে করেন যে না, এগুলো আমাদের দরকার নেই, আমরা তাদেরকে মতামত চেয়ে পাঠাবো, দিলে দেবে, না দিলে না দিবে। আপনি নির্বাচন কমিশন সংস্কার করবেন, বলতেছেন যে না, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করার প্রয়োজনীয়তা দেখছি না, চিঠি দেবো, তারপর দেখা যাবে, গভর্নমেন্ট দিবে। এবারে একটা মানে গা ছাড়া ভাব আর কি। ধর্মের সার যখন রাস্তায় ছেড়ে দেয় না, এগুলো দড়ি টড়ি থাকে না গায়ে, যা খুশি তাই খায়, যা খুশি তাই করে আর কি। তো সেরকম ধর্মের সারের মতো আচরণ করতেছে আমাদের এই সরকার। কিন্তু মাথায় এই সরকারের তো সেই স্ট্রেংথ নাই। এই ছেলেগুলো যাদের রক্তে পাড়ায়, যারা কোনো স্বার্থ ছাড়া শুধু মাতৃভূমিকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জানটা দিয়ে গেছে, তাদের সাথে যে কথাটা আপনি বললেন যে আহত নিহতদের সঙ্গে আচরণ কি যথার্থ হচ্ছে, এগুলো মানুষ, এইটা কি একটি যথাযথ যৌক্তিক, খুব বারবার আসে যৌক্তিক শব্দ, যুক্তি শুনতে শুনতে কান পচে গেছে আমার। তো যৌক্তিক পরিবর্তন তো এটাকে আশা করা গিয়েছিল। আর অন্য সংস্কার তো নাই করলেন। আপনার ঘরের প্রধান যে কর্তব্য, আমার একটা ছাত্রী আছে, ওর ভাইটা এই ক্লাস 9-এর ছাত্র, সে আন্দোলনে যায়, যাত্রাবাড়িতে মারা গেছিল। আমি সেদিন ওকে জিজ্ঞেস করলাম যে মারে, তোর ভাইটার কি অবস্থা তোমাদের পরিবারের? তো খুব অশ্রু ছলছল চোখে বললো যে আমাদের কাছে কেউ খবরও নেয়নি কোনোদিন। আমি 1 সপ্তাহের আগের ঘটনা বলছি, কেউ খবরও নেই। আমি একটু বলি, তো আমার যেটা মনে হচ্ছে যে কোনো রকম প্রস্তুতি সারা এবং এর যে অংশীজন তাদের সঙ্গে কোনো রকম মত বিনিময় না করে যাচ্ছে তাইভাবে 2-1 জন উপদেষ্টার হাতে যেন সরকার জিম্মি হয়ে গেছে। আমার একদিন ধারণা ছিল যে নিশ্চয়ই ছাত্ররা ওগুলো বোধহয় জানে, আমাদের সমন্বয়করা। এখন দেখা যাচ্ছে তারাও তো কিছু জানে না। তাহলে জানেটা কি? এরকম অবস্থা যখন হয় তখন তো বিশৃঙ্খলা দেখাই দেবে, সেটার পরিণতি ভোগ করছি আমরা। বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান। আশরাফ কায়সার, আমরা উপদেষ্টাদের নিয়ে কথা বলছিলাম। নবনিযুক্ত উপদেষ্টাদের নিয়োগ বাতিলের আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। তারা বলছেন ছাত্রদের রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন করা হচ্ছে। খুব খুব মারাত্মক কথা। দেখুন, এই পরিস্থিতি সরকার তৈরি করেছে এবং যারা উপদেষ্টা হয়েছেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি না, কিন্তু সরকার এখন কিন্তু প্রশ্ন উঠেছে আগের উপদেষ্টারা কিভাবে নির্বাচিত হয়েছেন। এটি খুব যৌক্তিক। দেখুন, মানুষ প্রশ্ন করা শিখেছে। হাসিনার আমল চলে গেছে, আমরা প্রশ্ন করতে পারি। তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আগের উপদেষ্টারা কিভাবে নির্বাচিত হয়েছেন, কে মনোনীত করেছে। কেননা আজকে 90 দিন হয়ে গেছে, আপনি উপদেষ্টা পরিষদ সংস্কার করেন না কেন? আপনি যারা ভালো পারফর্ম করছে তাদের রাখেন, যারা খারাপ পারফর্ম করছে তাদের চলে যেতে বলেন। ধরেন একজন উপদেষ্টা যিনি প্রশাসনিক সংস্কার করেছেন, যে ডিসিদেরকে পদায়ন করেছেন, সে তো সমস্ত আওয়ামী লীগের লোককে ডিসি বানিয়ে গেছেন। তিনি এখন খাদ্যের দায়িত্ব নিয়েছেন। ক্ষতি যাওয়া হওয়ার তো বাংলাদেশের হয়েছে। উনি কিন্তু চাকরি হারাননি, উনি আরেকটি মন্ত্রণালয়ে গেছেন। তার মানে হচ্ছে যে আমরা তো দেখতে চেয়েছিলাম প্রতিটা বিবেচনা। দেখুন, এমনও যদি হতো, আমি প্রায় বলে থাকি যে একজন কনস্টেবল আইজি হয়েছেন, লেট ইট বি। বাংলাদেশে 2024 সালে এইটাই ঘটনা। এইরকম ফ্যাসিবাদী শাসনের, এরকম দলীয়করণের পরে এরকমই তো সংস্কার হওয়ার কথা। সেরকমভাবে ডেপুটি সেক্রেটারির উপরে কেউ নাই। যেরকম করে লতিফুর রহমান 13 জনকে বাদ দিয়েছিলেন 8 ঘন্টায়, তা আপনি 62 জনকে বাদ দিলেন না কেন 62 মিনিটের মধ্যে? কি সমস্যা? তারা এমন কি শক্তির অধিকারী যে আপনার কন্টিনিউশন অফ গভর্নমেন্টের জন্য, কোন গভর্নমেন্টের কন্টিনিউশন? শেখ হাসিনার মুজিববাদী গভর্নমেন্টের কন্টিনিউশন, এটি কি আপনি চান? কেউ তো চাইতো না। তখন কিন্তু সরকারটি বলতে পারতো যে দেখেন আমরা ড্রাস্টিক সংস্কারের দিকে যাচ্ছি, র্যাডিক্যাল সংস্কার করছি, জনগণকে ভোগান্তি পোহাতে হবে, এই জায়গায় আমাদের প্রবলেম হতে পারে। আমরা এরকম একটা ইনক্লুসিভ আচরণ দেখতে চাচ্ছিলাম। বিনিময়ে আমরা কি পেলাম? একটা এলিটিস্ট গভর্নমেন্ট, একটা শৌখিন সরকার। সে কখনো এটা বলে, কখনো বলে জনগণ আমাদের ঠিক করবে, জনগণ ঠিক করবে কবে নির্বাচন হবে। এগুলো কি ধরনের কথা? জনগণ কি করে ঠিক করবে? কারণ বাজারে দাঁড়িয়ে, বাজারের থলি হাতে, যা কখন নির্বাচন হবে? নির্বাচনের জন্য আপনার স্টেক হোল্ডাররা বাজারে রয়েছে, রাজনৈতিক দলরা রয়েছে, আপনি তাদের সাথে দেখাই করেন না। একা কথা বলা তো নিষেধ। কেননা আমার ধারণা ওইখানে একটা কোটারি তৈরি হয়েছে, তাকে কোনো উপদেষ্টা কন্ট্রোল করেন
এবং ওনারা চান না যে উনি আরও কারোর সাথে কথা বলুক, নিয়ন্ত্রিতভাবে চলছেন। কেউ শোনেন, 5 তারিখ থেকে 8 তারিখ বাংলাদেশে কি ঘটেছে এটি তাদের জবাব দিতে হবে। কেন সরকারটির চেহারা এরকম হলো? এই লোকগুলো কারা? উপদেষ্টা হয়েছেন যারা। কেন আমরা একটি বিপ্লবী সরকার করতে পারলাম না? সংবিধানকে ধারণ করতে গিয়ে আপনি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এবং আজকে পর্যন্ত যেটি চলছে সেটি তো আপনি আহ্বান করেছেন, সেটি তো যে অভ্যুত্থান মানুষ ঘটিয়েছিল সেই মানুষ তো এর জন্য দায়ী না। কাজে আপনি আজকে প্রেসিডেন্টকে নিয়ে যে সমস্যা, সংবিধান নিয়ে যে সমস্যা, আপনি ভাবতে পারেন বিপ্লবের পরে সরকার বলছে অর্ডিন্যান্স করে তাদেরকে ইজ্জত রক্ষা করতে হবে, আগামীতে কেউ যেন এই সরকার নিয়ে প্রশ্ন করতে না পারে। এই দায় মুক্তি কি আমরা চেয়েছিলাম? একদমই চাইনি। শোনেন, বিপ্লবের পরে আইন জানে এমন লোকের পাশ দিয়েও আপনার হাঁটার কথা ছিল না, কেননা ওই লোকরা তো বিপ্লব করতে জানে না, আইনানুগ সমাধান করতে চায় এবং তারা কম্প্রোমাইজড হয়। আপনি উকিলদের চেহারা জানেন না, সব পক্ষকে কোথাও একটা এক্সট্রা মামলা দিতে হলে আপনাকে উদ্বুদ্ধ করবে, সেরকম লোকের হাতে আপনি পড়েছেন। রাজনীতিবিদদের হাতেও পড়েননি, ছাত্রদের হাতেও পড়েননি। কোনো উপদেষ্টা আমাকে বলেছেন ছাত্ররা নাকি উপদেষ্টা করেছে। আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করি, এদের নামও তারা জানে না। তাদের জন্ম হয়েছে ওই উপদেষ্টাদের অবসর গ্রহণের পরে, তারা কি করে জানবে যে এই লোকটাকে? কাজেই ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে কেউ গুলি করেছে, কেউ বিভিন্ন মহলের নামে উপদেষ্টা নিয়োগ করেছে, কেউ তার ভোট ব্যাংক তৈরি করেছে সরকারের ভেতরে, যে সে যা করবে 4 জন উপদেষ্টা সেটি সমর্থন করবে। এগুলো আমরা এখন জানি, মোটামুটি ছাত্ররাও জানে। কেন তারা আলটিমেটাম দিতে হলো? দেখুন, আপনি এরকম ন্যাক্কারজনক জায়গায় যাওয়ার কারণে কে হাসছে? সেই পতিত সরকার হাসছে। ভারতে বসে তার মন্ত্রীবর্গরা বাচ্চাদের পার্কে বসে ফুচকা খাচ্ছে আর হাসছে। কাজেই আপনি এমন জায়গায়, এই যে এবার যে 3 জন উপদেষ্টা নিলেন আর 3 জন বিশেষ সহকারী নিলেন, রাজনৈতিক দলের সাথে কথা বলতে আপনার কি সমস্যা? বিএনপি কি তার লোকজনকে বলতে উপদেষ্টা করতে হবে? নিশ্চয়ই বলতো না। কিন্তু আপনি দেখুন, আপনি কিন্তু 20 জন মানুষের সরকার। আপনার পেছনে যদি ছাত্ররা না থাকে, রাজনৈতিক দল না থাকে, আপনি আসলে কার ভরসায় চালাচ্ছেন? আপনার কোনো শক্তি নাই মাটিতে, এবং তারা এমনিতেই মাটি থেকে অনেক দূর উপরে উত্থিত সরকার। কাজেই রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে রেখে ইনক্লুসিভ ওয়েতে গভর্নেন্স কি করে পরিচালনা করতে হয়। দেখুন, আরেকটা দোষ রয়েছে, সরকারটি এনজিও সরকার। আচ্ছা, ধরলাম এনজিও সরকার। এনজিওরা প্রথম যেই কাজটি করে, আউটকাম ঠিক করে যে কোনো প্রজেক্টের। কারণ তাকে তো ডোনারকে দেখাতে হয় এতগুলো ক্যাপ, টি শার্ট, খাদ্য বিতরণ হয়েছে, এত মহিলা ক্ষমতাপ্রাপ্ত হয়েছে। এই সরকারটি আমাদেরকে তার আয়ুষ্কালের পরে আউটকাম দেখাক। যদি আমরা আউটলাইনটি দেখতে পাই, আমরা যদি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো সরকারটি কোন পথে হাঁটবে। উনি প্রফেসর ইউনুস এএফপিকে যে সাক্ষাৎকার দিয়েছেন বাকুতে, সেখানে উনি বলেছেন সরকারের আয়ু কম হওয়া ভালো, কারণ আমরা অন্তর্বর্তী। খুশি হলাম। তারপরে বলেছেন সংস্কারের গতি ঠিক করবে, নির্বাচন কবে হবে। আচ্ছা, সংস্কারের জন্য তারা কাকে দায়িত্ব দিয়েছেন? তারাই তো ঠিক করেছেন কারা কমিশনের চিফ হবেন। অতএব গতি কোন পথে হবে? শোনেন, আমরা এখন মেট্রো রেলে চড়ে অভ্যস্ত। উত্তরা থেকে মতিঝিল 36 মিনিটে যাওয়া যায়। আপনি পুরনো লোকাল ট্রেনের গল্প বললে হবে না, আন্তনগর ট্রেনও হবে না। আপনাকে মেট্রো রেলের মতো বলতে হবে যে এই গতিতে আমি আগাবো, এই সংস্কার করব, ওই দিনে নির্বাচন হবে। আপনি জাস্ট আমরা ক্ষমতায় চলে গেছি, এখন আমরা যা বলবো তাই করতে হবে, এবং যেইভাবে রাজনৈতিক দলের সাথে সরকার আচরণ করছে আমার কাছে অবজেকশনেবল মনে হচ্ছে। দেখুন, আপনার যখনই বিএনপি গিয়ে বলে সংলাপ করা দরকার, তার 3 দিন পরে শনিবার দিন একটা সংলাপের আয়োজন করা হয়, তার মধ্যে আবার সমবন্টন করা হয় সংলাপ কীভাবে হবে। আপনি যখন যাকে মনে হবে আপনি অনেকের মতামত নেবেন, অনেককে ডাকবেন। শুধু রাজনৈতিক দল কেন, আপনার সিভিল সোসাইটির সাথে কথা বলতে কি সমস্যা? আপনার অভিজ্ঞ লোক আছে, একাডেমিক লোক আছে, এমনকি গণমাধ্যমের লোকজন। অধিকাংশ 90% লোকই তো পালিয়ে গেছে, কারণ এমন একটা গণমাধ্যম আমরা তৈরি করেছিলাম যেখানে প্রফেশনালিজম ছিল না। সরকারটি জানালা দরজা বন্ধ করে চলার চেষ্টা করছে, এবং তার জন্য পদে পদে আপনি দেখেন কি বিপজ্জনক জায়গায় যাচ্ছে। কালকে রাত 3টার সময় ওই জায়গায় গিয়ে 4 জন উপদেষ্টাকে বলতে হয়েছে। তাহলে আমাদের স্বাস্থ্য উপদেষ্টার কী কাজ ছিল এতদিন? উনি যদি শারীরিকভাবে অক্ষম হন, আমি শুনেছি, তাহলে অন্য কাউকে দেন। এটি তো ইজারা না যে আমি এই সরকারে একবার উপদেষ্টা হয়েছি আর হবো না। আমি আপনাকে একটা সত্যি কথা বলি, সরকারের কেউ চায় না আরও অনেক মানুষ উপদেষ্টা হোক। তাদের একটা পদ পদবীর লোভ তৈরি হয়েছে, একটা স্ট্যাটাস সিম্বল তৈরি হয়েছে, তাদের একটা ইগো তৈরি হয়েছে। তাদের মধ্যে যদি কেউ অথর্বও হয়, বাকিরা ঠিকা দিয়ে চালানোর চেষ্টা করছে। এটি বাংলাদেশ রাষ্ট্রের সাথে যাচ্ছে না।
আমরা এই ধরনের অপশাসন আসলে কিন্তু অতীতের অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সাথে তুলনা করলে এই সরকারের পারফরমেন্স ভীষণ পুয়ার, অথচ এই সরকারটি 3 গুণ টাস্ক নিয়ে এসছে। 15 বছরের দুঃশাসন তো 5 বছর পর পর তত্ত্বাবধায়ক হয়েছে, সেখানেই লতিফুর রহমানের এক্সাম্পল আমরা বললাম। উনি 62 মিনিটের মধ্যে 62 জন সচিবকে বাদ দিতে পারতেন। আপনাকে ভেতরের কথা বলি, আওয়ামী লীগের দোসর অনেকেই অবাক হয়েছেন, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, তাদের ব্যাপারে কোনো আপনার বার্তা যাচ্ছে না, তাদেরকে ফায়ার করা হচ্ছে না, তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে না। ওনারা চিন্তা করছেন আর সরকারটি নির্লিপ্ত। তার মানে সরকারের আয়োজনের দিকে নজর বেশি। অদ্ভুত সব নন ইস্যু যেগুলো আপনার করা উচিত না, এই মুহূর্তে কোনো প্রায়োরিটি না, প্রয়োজন না, অগ্রাধিকার পাওয়ার কথা না, সেগুলোকে ডেকে এনে আপনি জনগণের সাথে একটা বিরোধপূর্ণ অবস্থানে যাচ্ছেন। আপনি বাজার পরিস্থিতি, মান্না ভাই যেমনটি বলেছেন, মোকাবেলা করতে পারছেন না, বাজারের ব্যাগ নিষিদ্ধ করেছেন, পলিথিনের ব্যাগ। তো লোকটা বাজারে গিয়ে কিছু কিনতেই পারছে না, এখন পলিথিনে নিবে না জুটের ব্যাগে নিবে, জাতি কি এইভাবে বিভক্ত হয়ে যাবে? তাহলে আপনি তো আপনার ফোকাস হারিয়ে ফেলেছেন। আপনি শেখ হাসিনাকে নজরে রাখেন, শেখ হাসিনার পরের 10 জনকে আপনি হাতছাড়া করেছেন, কোথায় গেছেন জানি না। তো তাদেরকে না আনতে পারলে আপনি কেমন সরকার? আপনি আহতদের চিকিৎসাও করতে পারছেন না, আপনি ক্রিমিনালদের ধরতে পারছেন না, আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি শুধুমাত্র শোনেন, আমার লজ্জা লাগে যখন কোনো উপদেষ্টা তার বাংলোর ছবি দেয়। আমার লজ্জা লাগে এই উপদেষ্টাদের আনতে কি রঙের কোন গাড়ি যাচ্ছে, এগুলো কি বাংলাদেশ রাষ্ট্রের সাথে যায়? একজন উপদেষ্টা শপথ নিতে হেঁটেও তো যেতে পারতেন। আপনার বাহুল্য বর্জিত উপদেষ্টা হতে হবে, অর্নামেন্টাল উপদেষ্টা হওয়ার যে রীতি সেটি বাদ দিতে হবে। এবং সরকারকে, আচ্ছা আমাদের মিডিয়ারও সমস্যা, ছোট ছোট অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেটমেন্ট, এখানে ব্রেকিং নিউজ হয়, তারাও মজা পেয়ে গেছেন, তারা ক্যামেরার সামনে আসেন, ব্রেকিং নিউজ। এগুলো কোনো ব্রেকিং নিউজ? শেখ হাসিনা যেদিন গ্রেফতার হয়ে বাংলাদেশে আসবে সেটা হচ্ছে ব্রেকিং নিউজ, যে শেখ হাসিনাকে আমরা ধরে এনেছি, বিচার শুরু হচ্ছে। সরকারটি তার বড় গোল মানে নজর রাখতে পারছে না, এবং আমার খুব বড় শঙ্কা হচ্ছে সে আসলে বড় অর্জনের দিকে যেতে পারবে না। জি, মাহমুদুর রহমান মান্না, রাজনৈতিক দলগুলোর আসলে মতামত নেওয়াটা কতটা জরুরি ছিল এই যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে? কতটা উপদেষ্টা নেওয়ার ক্ষেত্রে এইটা একটা বিতর্কিত বিষয় হতে পারে। এই জন্য যে ধরেন আমাদের হয়েছে কি, মানে 5 আগস্টের পরে ওরা নিজেরাই তো কনফিউজ ছিল। তারা বলেছে এটা কি বিপ্লব হলো, না এটা কী পদ্ধতিতে সরকার গঠন হবে। তারপর তারা ঠিক করেছে আমরা কনস্টিটিউশন রেখে চলবো। তো কনস্টিটিউশন রেখে যদি আপনি চলেন, তার মানে হচ্ছে উপদেষ্টা সব তো চিফ অ্যাডভাইজারই ঠিক করবেন, প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট ঠিক করেন না, এখানেও সেরকম। আমি শুনেছি, এটা ঠিক জানি না, ধরেন যেমন প্রধান বিচারপতি বলেছেন যে 1.5 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তার 1 দিন বা 2 দিন পরে একজন অ্যাডভাইজার বলেছেন যে আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তারপরে ওই অ্যাডভাইজারকে আবার বলতে হয়েছে যে না, এটা বলবার এখতিয়ার কেবলমাত্র প্রধান উপদেষ্টার আছে, আমাদের কারো নাই। কেন বলতে হলো তাকে? মানে এই রকম জিনিস কিন্তু মানে নিজের থেকেই তিনি বলেছেন, নিজের থেকে উপলব্ধি করে সেটা সংশোধন করেছেন, এরকম কিন্তু ডাং। আমি শুনেছি এরকম যে এই কারণে একটা কমোশন হয়েছে, ওনারা জিজ্ঞেস করেছেন আপনি নিজে বলতে পারেন নাকি, আপনি কি ডেট ডিক্লেয়ার করতে পারেন নাকি। তাহলে ধরে নিতে হবে যে ডক্টর ইউনূস অ্যাজ চিফ অ্যাডভাইজার সব কিছু কন্ট্রোল করছেন। আবার আপনি ভিন্ন দিকে যদি দেখেন, তাহলে উনি যাদেরকে বললেন যে তা আমার প্রাথমিক নিয়োগকর্তা, তারা কিন্তু এখন তার বিরোধিতা করছে। তারা নাম ধরে বিরোধিতা করছে না, কিন্তু তার অনেক সিদ্ধান্তের তারা বিরোধিতা করেছে এবং তারা মনে করছে ঠিক না। এবং তারা যেগুলো বিরোধিতা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি যে প্রেসিডেন্টকে রাখা না রাখা, এটা কিন্তু উনি তাদের কথা শোনেন নাই, এই গভর্নমেন্ট তাদের কথা শোনেনি। তার মানে এখানে একটা ডাইকোটমির মতো একটা কি বলবো যে মানে ডুয়াল পাওয়ার টাইপের একটা ব্যাপার এখানে মনে হচ্ছে, যে এরা কিছু যদি দেওয়া পারে তা মশাল মিছিল করে রাজপথে বেরিয়ে গিয়ে জোর করে সেটা ইম্পোজ করবার চেষ্টা করছে, আর ওরা চুপচাপ বসে আছে, কোনো রকম কোনো ব্যাপারে কিন্তু এক্সপ্লেনেশন দিচ্ছে না। আচ্ছা, এখন পর্যন্ত কেন কোনো আহত রোগের চিকিৎসা হলো না, তাদের প্রবলেমটা কি, তার কিন্তু কিছু বলেননি। তিনি কবে নাগাদ নির্বাচন দিতে চান, কী সংস্কার করবেন, কতদিনের মধ্যে সেই সংস্কারটা শেষ করতে পারবেন এবং নির্বাচনের ডেট ডিক্লেয়ার করতে পারবেন, তা বলেন না। বিএনপির মাঝে মাঝে বলছিলাম যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন আপনি, আমার কাছে তো মনে হচ্ছে খুবই জাস্টিফাইড একটা কথা। কিন্তু বিএনপি কী করেছে, আবার প্রথম দিকে সরকার পড়তে না পড়তেই একটা বিরাট সমাবেশ করে বলেছে 3 মাসের মধ্যে দেন। লোকজন খুব পছন্দ করে নাই, মানে তুমি খুব ক্ষমতার জন্য বোধহয় লালায়িত হয়ে গেছো, এই ভাবটা হয়েছে বলে বিএনপির কথাই তো মানুষের করে বাড়েনি। কিন্তু গভর্নমেন্টকে
নিশ্চয়ই বলতে হবে যে উনি কতদিনের মধ্যে এটা ঠিক করবেন। মেইন বিষয়টা কি আমি বলি, এই যে সংস্কার টংস্কার নিয়ে এত কথাবার্তা হচ্ছে, আপনি কি সংস্কার হেলথের উপরে করছেন, এডুকেশনের উপরে করছেন, আপনি শিক্ষার উপরে কিংবা ধরে যে বিচার ব্যবস্থার উপরে করছেন? এইটা আপনার কাছে মেইন জিনিসটা। মেইন জিনিস কি ওনারাই বলছে এটা হচ্ছে কনস্টিটিউশনাল যে সংস্কার করতে হবে, নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার করতে হবে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে কেন? পুরো আন্দোলনটা হয়েছে দেশে গণতন্ত্র নাই বলে, নির্বাচনটা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে। এখন এই যে অন্তর্বর্তী সরকার, তার কাজ কি? তার কাজ হচ্ছে যে তারা একটা নির্বাচন করবার ব্যবস্থা করবেন যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং ওটাতে একটা গণতান্ত্রিক সরকার হবে। মানুষ মনে করবে আমরা গণতন্ত্রের পথে পা বাড়াতে পারলাম। এটা ভাইটাল এবং এটা এক নাম্বার। আগে হ্যাঁ এরকম করে বলতে পারেন, যেরকম আশরাফ কায়সার বলেন, প্রাথমিকভাবে তার নিহত মানুষদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার ছিল, তারপর আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে, এগুলো সব ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবেন। কিন্তু পলিটিক্যাল টাস্ক যদি বলেন তাহলে তার মেইন টাস্কটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করা। তো অ্যাকসেপ্টেবল ইলেকশন কাজ একা একা করবে নাকি? তার তো পলিটিক্যাল পার্টি দিয়ে করতে হবে, তার মানে তাদের সাথেই কথা বলতে হবে। আপনি কখন একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে পারেন? যখন আপনি সেই রকম একটা পুলিশ প্রশাসন করতে পারবেন, যখন সেই রকম একটা জনপ্রশাসন করতে পারবেন, যখন সেই ধরনের কন্ডিউসিভ একটা ইলেকশন কমিশন গঠন করতে পারবেন। এবং ইলেকশন কমিশন আমি 5 জন কমিশনারের কথা বলছি না, ইলেকশন কমিশন একদম ডাউন টু দি গ্রাউন্ড, ওই কী বলে আপনার প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার সহ সামগ্রিক যে পদ্ধতি সেটার মধ্যে কাজ করবেন। আপনি যদি বলেন ভাই এই কাজটা যদি আমি পুরোপুরি করতে চাই তাহলে আবার 2 বছরের কম আমি পারবো না, সেটা একটা লজিক হতে পারে। কিন্তু আপনি কি করতে চান বলেনই নাই। আমার কাছে তো বিস্ময়কর লেগেছে, 1 মাস দায়িত্ব পাওয়ার পরে ডক্টর ইউনূস বলেছেন এই 1 মাসে আমরা যে সংস্কার করলাম। কি সংস্কার করেছেন 1 মাসের মধ্যে? একটা আইজি পালিয়ে গেছে, আর একটা নতুন আইজি দেওয়ার নাম কি সংস্কার হতে পারে? কিংবা ধরেন একটা ব্যুরোক্রেট, একজন সিনিয়র সেক্রেটারি বা যাই হোক অফিসার, উনি নাই, সেই জায়গায় একটা নতুন নদীর, এগুলো সংস্কার নয়। সংস্কার অবশ্যই কিছু হতে হবে যেটা কোয়ালিটেটিভ চেঞ্জ মিন করে, তা নাহলে সেটা সংস্কার হবে কেন? যা আছে তাই যদি রাখেন, তোর বড়ি খারাপ বড়ি তোর, সেটা তো না। অতএব এই যে চেঞ্জটা করবে, সেই চেঞ্জ করবার সময় খেয়াল করতে হবে কি আপনি চাপিয়ে দিতে পারবেন না। আপনি যেটুকুই সংস্কার করেন আপনি অন্যদের ইচ্ছার বিরুদ্ধে সেটা তারপর চাপিয়ে দেবেন, তা হবে না। অতএব সংস্কার করবেন সেটাই যেটা সমগ্র জাতি মিলে বলবে, জাতির একটা কনসেনসাস হবে, একটা ঐকমত্য হবে। তো তার জন্য কথা বলতেই হবে আপনাকে। আমাদের সাথে যখন হলো সংলাপ হলো, সংলাপ বলবো না মানে ডাকলেন, উনি কথাবার্তা বললাম। ডক্টর ইউনূস তো আমার টিচার, আমি তাকে কথাবার্তা বলতে পারি, সম্পর্কটা দিয়ে আছে। আমি বললাম যে স্যার আপনি করতে চান কি? আপনি ওই যে কমিশন করেছেন তারা নাকি আগে একটা লিখিত জিনিস তার তৈরি করে তারপর আমাদের কাছে দেবে, কেন আমাদের সাথে কথা বলে তৈরি করতে পারে না? না হলে তো যে বিতর্কটা পরে করতে হবে সেটা আগে করেই আমরা একটা জিনিস তৈরি করতে পারতাম, আমরা কয়েক স্টেপ এগিয়ে থাকতে পারতাম। মানে আমরা তো তাই করবো। স্যার পত্রিকায় লেখা হচ্ছে যে এটা পরে করবেন, বললো না এটা আমরা আগেই করবো, এটাই ঠিক পদ্ধতি। এখন কি হয়েছে, ওরা তো কারোর সাথে কথা বলছে না। ফোন করেছে একদিন, ধরেন আমাকে ফোন করে বললো যে আমরা ওই কনস্টিটিউশন কমিশন থেকে ফোন করছি, আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বলেন, কারণ আপনারা কী চিন্তা করেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে? আমরা ভাই এটা তো অনেক কথাবার্তাই আছে, সেটা সামনাসামনি বসে বলবো। ওনারা সামনাসামনি বসে না, আপনারা লিখিত দেন। আমি বললাম যে কত সেমিনার হচ্ছে, প্রতিদিন 4টা-5টা করে সেমিনার হয়, পত্রিকায় লেখা, আপনারা পড়েন না, আমাদের বক্তব্য বিবৃতি যায় সেগুলো পড়েন না, তারপরে আমি লিখিত দিয়ে যে পড়বেন তার গ্যারান্টি কী ভাই? আপনি কে? আমি তো জানিও না। তখন উনি বলছে না না এরকম না স্যার, একটু দেখেন চিন্তা করে বলেন। তো বলবো কেন? ওনারা আমাদের সাথে কথাই বলবেন, এটা কোন ধরনের অ্যাটিটিউড? কারণ কথা না বলে যা তৈরি করবেন, আমি তো ওই যেগুলো পছন্দ মানে সেটা ঠিক করবো, বিরোধিতা করব। সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হবে সেটা আমি আপনাকে বলি, 14টা না 15টা দল চিফ অ্যাডভাইজারের সাথে যে দেখা করেছে, 2000 প্রস্তাব দিয়েছে তারা। এই 2000 প্রস্তাবের মধ্যে 1000 একটা আর একটা অপোজিট হবে। এরপরে বিএনপি সহ আমরা সবাই মিলে দিলে দেখবো যে 5000, 10,000 প্রস্তাব। এত ডায়াগোনালি অপোজিট প্রপোজালগুলো আপনি কীভাবে সাম আপ করবেন, কীভাবে একটা কনক্লুশনে যাবেন, সেটা ডক্টর ইউনূস করতে পারবেন বা এই অ্যাডভাইজারি বডি করতে পারবে? আমি কোনো সুযোগই দেখি না। এরা তো মানুষের সাথে কথাই বলে না। অথচ নেগোসিয়েশন মানেই হলো যত বেশি আপনি পড়ালি করতে পারেন, কথা বলতে পারেন, একটা আর একটার সাথে যে ডিফারেন্স সেগুলো মিটিগেট করতে পারেন। অ্যাটিটিউডই নেই তাদের মধ্যে, যে কারণে আমি সংস্কারের ভবিষ্যতে অনেস্টলি বলি এখন খুবই চিন্তিত। এরা ধরেন এই দেশের মধ্যে কী আছে, কেউ বলবে রাষ্ট্রধর্ম ইসলামটা সঠিক পদ্ধতি, এটাই রাখা দরকার, আরেকজন বলবে না রাষ্ট্রে কোনো ধর্ম থাকতে পারে না। আপনি কি করবেন? আপনি আরবিট্রারিলি করবেন শেষ পর্যন্ত। এইরকম অনেক কিছু হতে পারে, কিন্তু
এখন যেমন আছে না বাইক্যামেরাল লেজিসলেচার কেউ পছন্দ করে, কেউ করছে না, কেউ বলছে প্রদেশ হতে হবে, কেউ বলছে হওয়া উচিত না, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকতে হবে ভোটের মধ্যে, অনেক রকম আছে পরস্পর বিরোধী। এগুলোর উপরে যারা উপদেষ্টা পরিষদ আছে আর দি এক্সপার্টস, কনস্টিটিউশন এক্সপার্টরা সবই প্রায় বাইরে, তারা সব বক্তৃতাগুলো 72-এর কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেন, এইটি দেখ কোনো কিছু আবার ইত্যাদি বলে আবার শেষ হলো ডক্টর কামালের সাথে বৈঠক করতে গেল, উনি তো 72-এর সংবিধান বানিয়েছেন। এটা কি পরের দিনই দেখলাম যে সুপ্রিম কোর্টে একটা বিরাট সেমিনার হচ্ছে, সেখানে ডক্টর কামাল গিয়ে 72-এর সংবিধানের উপরে সব আইনজীবীরা মিলে কথাবার্তা বলেন। তাহলে এরা যাচ্ছে কোথায়? সেই জন্য আমি বললাম তাদের বরঞ্চ ভাবা উচিত যে আমাদের অনেক কিছু শেখার আছে রাজনীতি থেকে, কারণ আমরা রাজনীতি জানি না কিছু, এবং হোল গেমটা পলিটিক্যাল। ধরেন আপনার 5 তারিখের অভ্যুত্থানটা পলিটিক্যাল, এই ফরমেশন অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যাল, এরপরে যে নির্বাচন হবে এভরিথিং পলিটিক্যাল। এটাকে পলিটিক্স বাদ দিয়ে আপনি করবেন কীরকম করে? কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় ইনক্লুডিং ডক্টর ইউনূস, এরা পলিটিক্সের ব্যাপারে তাদের এক ধরনের অ্যাপ্যাথি আছে, ডিসকমফোর্ট আছে, তারা কথা বলতে চান না। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি বক্তব্য শুনছিলেন মান্না ভাইয়ের। উপদেষ্টা নিয়োগ, নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কার, এই 3টা বিষয় আপনার কাছে জানতে চাই। দেখেন, উপদেষ্টা নিয়োগের ব্যাপারে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ফ্রিডম থাকা উচিত। সে কী ধরনের লোকদেরকে টিমে নিয়ে সে কমফোর্টেবল ফিল করবে, এটা ধরেন একটা যে কোনো ফুটবল ক্রিকেট ম্যাচের ক্যাপ্টেন ম্যানেজারদের একটা কাইন্ড অফ এ অটোনমি, দে শুড হ্যাভ ইট। ইস্যু হচ্ছে যে ডেলিভার করতে পারবে কিনা, কাকে নিচ্ছে ওইটা নিয়ে আমি খুব বেশি বদার্ড না। মানে দেখেন যে দুজনকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, বশিরউদ্দিন সাহেবকে বলা হচ্ছে যে ওনার ভাই আওয়ামী লীগের রাজনীতি করতে, ওনার ব্যাপারে একটা মামলা আছে, ভেরি সিলি, ভেরি পুয়ার আর্গুমেন্ট আর কি। উনি রাজনীতি করতেন না, উনি একদম টিপিক্যাল একজন ব্যবসায়ী মানুষ। এবং যেটা হয়েছে যে ওনার ভাই যদি আওয়ামী লীগের রাজনীতি করে থাকেন, এমপি হয়ে থাকেন, ক্রিমিনাল হয়ে থাকেন, সেটা তো ওনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হতে পারে না। আমরা কেন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি? আপনারা দেখেছেন যে একজন ছাত্র নেতা অথবা যুব নেতাকে গ্রেফতার করতে গেছে, তাকে পায় নাই, তার স্ত্রীকে, শিশু বাচ্চা সহ গ্রেফতার করে নিয়ে গেছে এবং সেই বেবিকে সহ জেলে থাকতে বাধ্য করেছে। আমরা দেখেছি যে যাকে ধরতে গেছে তাকে না পেয়ে তার বাবাকে ধস্তাধস্তি করে পুলিশের গাড়িতে উঠিয়ে থানা পর্যন্ত যেতে যেতে তিনি হার্টফেল করে মারা গেছেন। তো মূল বিষয়টা কি হচ্ছে যে আপনি একজনের অপরাধের বিচার আরেকজনের উপর চাপাতে পারেন না। যে আওয়ামী লীগ করেছে তার ভাই, এটাতে সেলফ কোনো বিচারের ফর্মুলা হইতে পারে না। তো সারা দেশেই দেখেছি যে আমরা কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং পুলিশ মিলে চাঁদাবাজির কারণে প্রচুর মামলা দিচ্ছে। শেখ হাসিনা আসামি, ওবায়দুল কাদের আসামি, হাসান মাহমুদ আসামি। এর ভিতরে আমার ব্যবসার প্রতিপক্ষ আছে 5 জন। এর ভিতরে আমার চাচাতো ভাই, খালাতো ভাই আছে, যাদের জমিটা আমার দখল করা দরকার। এর ভিতরে আমার চাঁদাবাজি করতে হবে, কয়টা বাড়িওয়ালা ব্যবসায়ীদের নাম ঢুকাই দিলাম। এখন লোকাল পুলিশ এবং ওই রাজনৈতিক ছত্রছায়ার ব্যক্তিরা মিলে চাঁদাবাজি নেগোশিয়েট করছে। তো বশিরউদ্দিন সাহেবের ব্যাপারে আমার কোনো রিজার্ভেশন আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে চাই হাউ হি পারফর্মস। আগামী 1-2 মাস পরে তাকে আমরা আবার ক্রিটিক করব, রিভিউ করব যে সে ডেলিভার করতে পারছে কিনা। দ্বিতীয় হচ্ছে যে আপনার মুস্তফা সরোয়ার ফারুকীর ব্যাপারে, তার ব্যাপারে মোটা দাগে কয়েকটা অভিযোগ আছে। একটা কি, তিনি শাহবাগী ছিলেন। ফাইন, শাহবাগী তো একটা সময় অনেকেই ছিলেন। তিনি গুনাহ করলে তওবা ইস্তেগফার করার একটা পথ তো খোলা থাকতে হবে, মানুষের রিডেমশনের একটা পথ খোলা থাকতে হবে না অরিজিনাল সিনের পরে। তিনি রিগ্রেট করেছেন কিনা, তিনি রিগ্রেট করা লেখা ওনার পড়েছি যে উনি শাহবাগে ছিলেন, উনি রিগ্রেট করেছেন, সেটা যেমন সত্য, তত ফ্যাক্টস হচ্ছে আমি এখন কোনটা মেনে নেব। আবার দ্বিতীয়ত হচ্ছে উনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু উনি ইনভলভ ছিলেন, উনি এটাকে সমর্থন জানিয়েছেন, ওনার জায়গা থেকে উনি লিখেছেন, এটাকে সাহস জুগিয়েছেন। ওনার ব্যাপারে মোটা দাগে আরেকটা অভিযোগ হচ্ছে যে উনি সরকার থেকে টাকা পয়সা নিয়ে মুভি বানাইছেন, শেখ মুজিবের ফ্যামিলির অনেক ক্যারেক্টার উনি করেছেন, পোর্ট্রে করেছেন, এটা যেমন সত্য। ওনার মুভি আবার সরকার আটকিয়ে দিয়েছে, সেটাও তো সত্য। উনি কলকাতার বাংলার হেজিমনির অ্যাগেনস্টে বাংলাদেশি বাংলাকে প্রমোট করে তো সমালোচিত হয়েছেন। তাহলে এখন আমি আর্টিস্ট হিসাবে যদি দেখি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার জন্য উনি যোগ্য কিনা, হ্যাঁ যোগ্য তো। প্রশ্ন হচ্ছে উনি ডেলিভার করতে পারবেন কিনা, উনি গণ অভ্যুত্থানকে ফুটিয়ে তুলতে পারবেন কিনা, ওনার যে রোল আছে সেই রোলটাকে উনি ফুটিয়ে তুলতে পারছেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা জায়গা পরিষ্কার করতে হবে যে গণ অভ্যুত্থানকে ওন করে আবার ফ্যাসিবাদের কিছু অংশকে ওন করা প্যারালালি সেটা যায় কিনা। মানুষ কেন কষ্ট পেয়েছে যারা তার সমালোচনা করছে, তিনি
5 তারিখের পরেই বলেছেন যে 32 নম্বরে অ্যাটাক করা, এটা নিয়ে উনি কথা বলেছেন, এটাকে আবার রিফারবিশ করে রিপেয়ার করে মিউজিয়ামে করা। উনি বলেছেন যে ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তটা সঠিক না, এটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছেন। সমালোচনা করার রাইট, এভরিবডি হ্যাজ রাইট, গট দ্য ফ্রিডম টু ডু দ্যাট। এখন ইস্যু হচ্ছে যে গণ অভ্যুত্থানকে ওন করে ফ্যাসিবাদকে ওন করা যাবে কিনা, করলে কতটুকু ওন করা যাবে, এবং ওনার আগের রোলগুলোর জন্য উনি রিগ্রেট করেন কিনা, সেই যে অনুভূতির জায়গাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার। আমি বোধ করছি যে আমরা যারা মধ্যযুগের সিভিল ওয়ারের এক্সপিরিয়েন্স অথবা আমাদের পড়াশোনা করেছি সামান্য, আমরা দেখেছি এই যে এক্সক্লুসিভ মেন্টালিটিটা প্রত্যেকটা আপরাইজিংয়ের পরে, রেভলিউশনের পরে সমাজে মাথাচাড়া দিয়ে ওঠে। অপরকে খোঁজা, শত্রু খোঁজা, পতিত স্বৈরাচার খোঁজা, দোসর খোঁজা, এই অপরায়ণটা কিন্তু যুদ্ধের দিকে টার্ন করে, সমাজে অ্যানার্কি তৈরি করে। এই জন্য অ্যাজ এ সোসাইটি আমাদের মধ্যে একটা কনসেনসাসে আসতে হবে কতটুকু অপরাধ ক্ষমাযোগ্য নয়, এইখানে আমাদের একটা বটম লাইন ঠিক করতে হবে, আর কতটুকুকে আমরা টলারেট করব। আদারওয়াইজ আমি হিসাব করে দেখেছি যে পরিমাণ লোকের বিচার করা দরকার শুধুমাত্র গত 16 বছরের গুনার জন্য, পাপের জন্য, রাষ্ট্রকে সব কাজ বাদ দিয়ে শুধু বিচার করতে হবে, আগামী 20-30 বছর বিচার করতে হবে, এত পরিমাণ অপরাধ জমেছে। এখন আপনি কোন লেভেলের চোর পর্যন্ত ধরবেন, রাষ্ট্রের কোন লেভেলের কাজটা পর্যন্ত করবেন, এটা হচ্ছে গভর্নেন্স, যেটা আমি আর আগে বলছিলাম। এক্সাম্পল দেই, পার্বত্য চট্টগ্রামে 200 ইটের ভাটা বন্ধ করে দিয়েছে। অফকোর্স ন্যায্য কাজ, পার্বত্য চট্টগ্রামে ইটের ভাটা হইতে পারে না, এটা একটা খুবই অন্যায় কাজ, পরিবেশ বান্ধব না। প্রশ্ন হচ্ছে কি প্রসেসে করলেন? এই 200 ইটের ভাটার সাথে 5 লক্ষ শ্রমিক, পাহাড়ি, বাঙালি, প্রান্তিক জনগোষ্ঠী জড়িত। ইটের ভাটার কাজ যারা আমরা জানি অথবা শুনেছি ওনাদের কাছ থেকে, ব্যাংকের থেকে ঋণ নিয়ে মাটির টাকা এবং শ্রমিকদের টাকা মহাজনকে অ্যাডভান্স পে করে দিতে হয়, যেটা ওনারা গত সামারে জুলাই আগস্টে পে করে দিয়েছেন। এখন এই লোকগুলো ভাটাটা চালু করতে পারছে না, তাহলে 5 লক্ষ মানুষ কি করবে? লবণের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। বিকল্প কি করছেন? কারণ লবণে নাকি আয়োডিনের স্বল্পতা আছে, এই লবণটা নাকি স্বাস্থ্যসম্মত না, আমাদের চাষিরা যেটা কক্সবাজারে কোস্টাল এরিয়াতে তৈরি করছেন। সমাধান কি? এটা বন্ধ করে দিয়ে আপনি ভারত থেকে লবণ আমদানি করছেন। এই যে লক্ষ লক্ষ চাষি, যে লবণ চাষি যে বেকার হয়ে গেল। আপনি বাংলাদেশের মাছের প্রজনন সময়টা ঠিক করে দিয়ে আপনি ভ্যাসেল অপারেট করতে দিচ্ছেন না একটা রিজিয়ন, কিন্তু ওই সময়টাতে বার্মা এবং ইন্ডিয়া কিন্তু ভ্যাসেল অপারেট করছে, একই পানি, একই ওয়াটার, এসে আমার মাছ ধরে নিয়ে যাচ্ছে। তাহলে আপনার পলিসি কনসিস্টেন্সি নাই, আপনার বেকারত্ব বাড়ছে। সেন্ট মার্টিনের জন্য বলে দিলেন যে সন্ধ্যার পরে কেউ থাকতে পারবে না, আবার সার্টেন অ্যামাউন্ট অফ ট্যুরিস্ট যাবে মাত্র, এর বাইরে কেউ যেতে পারবে না, রেজিস্ট্রেশন করে যেতে হবে। তো গত 2-3 বছর ধরে যে শত শত কোটি টাকা এখানে ইনভেস্ট হয়েছে, 3 লক্ষ মানুষ সেন্ট মার্টিনের আপনার পর্যটন শিল্পের সাথে জড়িত। এদের বিকল্প পেশা হচ্ছে জেলে অথবা মাদকের ব্যবসা। তাহলে আপনি কি করছেন? ফোর্স করছেন কোথায়? আপনি কোরাল রিফ ধরে রাখার জন্য, মানে এটা অফকোর্স একটা ভালো কাজ, প্রায়োরিটিটা কি? দেশের ইকোনমির অবস্থা এত খারাপ, এখানে কোনো না কোনো ফর্মে তো আপনার আনএমপ্লয়মেন্ট ঠেকাইতে হবে, বেকারত্ব ঠেকাইতে হবে, অস্থিরতা ঠেকাইতে হবে। কক্সবাজারে একই অবস্থা, পর্যটন শিল্প একেবারে ভেঙে গেছে, এবং এটার সাথে যোগ হয়েছে এখন রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি। একটা হলো পলিসি ইনকনসিস্টেন্সি আছে, আর বাকিটা হলো চাঁদাবাজি। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি গভর্নেন্স নাই, আপনি জানেন না হাউ টু গভর্ন, আপনি বুঝতে পারছেন না যে এটার বিকল্প কি হইতে পারে, কি করা উচিত, সেইটা না বুঝে যে কাজগুলো করা হচ্ছে বারবার, এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সাফারিংস বাড়ছে। কাজগুলো মহৎ, আপনি এগুলো দিয়ে পুরস্কার পাইতে পারেন, বিদেশিদের বাহবা পাইতে পারেন, প্রচুর ফান্ডিংও পাইতে পারেন আপনার এনজিওর জন্য, কিন্তু দেশের মানুষের সাথে আপনি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন। মানুষের কষ্ট হচ্ছে পলিটিক্সের মোদ্দা কথা, যে আমার জনগণের ভোগান্তি কিসে বাড়বে, কিসে কমবে, তার অধিকার কিভাবে রক্ষা করা যাবে, তার জীবনটাকে কতটুকু আরামদায়ক করা যায়। এই কেন্দ্রীয় প্রশ্নগুলো হচ্ছে রাজনীতির কেন্দ্র প্রশ্ন, যেই প্রশ্নগুলো ওনারা করছেন না। কারণ হচ্ছে ওই যে ইবনে খালদুনকে রেফার করতে হচ্ছে, তারা আসলে সেন্টারের লোক, তারা পেরিফেরি বোঝেন না, তারা প্রান্তিক বোঝেন না, তারা কৃষক, মজুর, শ্রমজীবী মানুষকে বোঝেন না। তারা সারা জীবন একটা গণ্ডিবদ্ধ ঢাকার আরবান লুম্পেন মিডল ক্লাসের ভিতরে জীবনযাপন করেছেন, এসি রুমের ভিতরে জীবনযাপন করেছেন। তারা নিজেরাও ঘামান না,
কারো ঘামের গন্ধ তাকে শুকতে হয় না, তারা নিজেরাও বাজার করেন না, বাজার করাইতেও হয় না। তার আগামী 3 মাস 6 মাস পরে ফ্রিজে কি পরিমাণ খাবার থাকবে এই দুশ্চিন্তা নিয়ে তাকে বাঁচতে হয় না। অতএব তার জীবনটা কিন্তু একটা ডিফারেন্ট ফেনোমেনা আর কি। এই ফেনোমেনার মধ্য দিয়ে গভর্নেন্স হয় না। গভর্নেন্সের শর্ত হচ্ছে ইউ লিভ বাই দ্য এক্সপিরিয়েন্স, যে আপনি এই সমাজের মধ্য দিয়ে গড়ে ওঠা অভিজ্ঞতাকে ধারণ করে বেঁচে আছেন। এই জন্য দেখেন প্লাস্টিক ব্যান করেছেন, ভালো কথা, ফাইন। প্লাস্টিক ইউরোপে কে ব্যান করেছে? আমরা তো ইউরোপে লম্বা সময় থেকে আসছি। আপনি যদি ক্লাইমেট ইস্যুকে সবচেয়ে বেশি মেজর ইস্যু ধরেন, পশ্চিমাদের থেকে কনসাস ক্যাম্পেইন এই বিষয়ে কে করছে? ইউরোপ সিদ্ধান্ত নিয়েছে আগামী 30, 35, 40-এর ভিতরে মানে তেল গ্যাসে চলা সব গাড়ি বন্ধ করে দেবে। তারা কি আউটরাইট বন্ধ করে দিয়েছে? প্রত্যেকটা চেঞ্জের একটা ট্রানজিশন দিতে হয়, মানুষকে কনসেনসাস বিল্ডিং করতে হয়। নিউজিল্যান্ডে সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছে, 3 বছর ধরে করেছে। ইংল্যান্ডে আমরা যখন ছাত্র পড়তেছি আমার মনে আছে যে আপনার পাবলিক প্লেসে সিগারেট খাওয়া ব্যান করবে, 3 বছর ধরে করেছে। ক্যাম্পেইন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ট্রেনে, বাসে, সব জায়গায়। এনফোর্সমেন্ট কিভাবে দেখেন, কিভাবে করতে পারবেন না? গতকালকে দেখেছেন আপনার প্লাস্টিক কোম্পানি যখন রেড করতে গেছে সরকারি কর্মকর্তারা, সেনাবাহিনী মিলে হাজার হাজার শ্রমিকরা বের হয়ে আসছে, কিচ্ছু করতে পারেন নাই। তাহলে আপনি এমন আইন, এটাকে বলা হয় ব্যাড ল, যে আইনটা এনফোর্স করা যায় না, এটা একটা ব্যাড ল। এই আইনটা কোনো রাষ্ট্র করে না, কারণ এটার জন্য আপনি এখনো জনগণকে প্রস্তুত করেন নাই মানসিকভাবে যে এটা হওয়া উচিত, এটা হলে তার বেনিফিট, এটার বিকল্প তার আছে, সে থেকে খেয়ে বাঁচতে পারবে। তো এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ওই যে গোড়ার সংকট, গভর্নেন্স, সুশাসন। জি, আব্দুল হাশিকদার, সুশাসন নিয়ে আপনার কাছে জানতে চাওয়া, অনেক বিষয় আলোচনা হলো, নির্বাচনের রোডম্যাপ এবং সুশাসন নিয়ে আপনার কাছে। প্রথম কথা হলো যে আমি খুবই কি আফসোস বোধ করছি যে আমরা আসলে চাচ্ছিটা কি। আমরা নিজেরাও কিন্তু অনেক পরস্পর বিরোধী কথাবার্তা বলতেছি। তো সেক্ষেত্রে সমস্যাটা কি? সমস্যাটা হলো যে আপনার বেডরুমে আগুন লেগেছে, আপনি ড্রয়িং রুমে বসে বসে বাড়ির ভাগা কার কোন দোষ এটা নিয়ে খোঁজাখুঁজি করতেছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এরকম একটা দুর্বিপাকের মধ্যে নিক্ষেপ করেছে সামগ্রিক অবস্থা। এটার কারণটা হলো যে বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট যারা ধারণ করে, আমরা যারা মাঠে কাজ করলাম 15-16 বছর ধরে, অমানসিক নির্যাতনের শিকার হলাম, আমাদেরকে মানুষের সম্মানটুকু দেয়নি এই গভর্নমেন্ট। না দিয়া যাদের সাথে বিপ্লবের জীবনে দেখা হয়নি, চেনেও না বিপ্লবকে, বিপ্লব কি জমিরুদ্দিন সরকার সাহেবের ছেলের নাম কিনা। তো এরকম বিপ্লব, তো সেই বিপ্লব যারা জানে না, চেনে না, বোঝে না, এই সমস্ত শৌখিন অ্যামেচার, বাতিল হয়ে যাওয়া ফসিল যুগের বাসিন্দা, এগুলোকে আইনে আপনি বসাই দিয়েছেন। তারা তো এখানে পিকনিক করতে আসছে, তারা তো কোনো বড় কাজ করার জন্য আসে নাই। কাজেই সেখান থেকে তো যে নদী হারায়, এরা কি হবে? যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। তো সেটা হয়েছে। তা আমি এখন সমালোচনা কম করে আমি যেটা ওনার সাথে যেটা ডিফার করব, সেটা হলো যে একজন লোকের মধ্যে খুনের মামলা, তিনি একজন ব্যারিস্টার, সুনামধন্য ব্যক্তি, তিনি বলছেন যে এটা সিলি ম্যাটার। এটা কি করে তিনি বলতে পারলেন যে এটা সিলি ম্যাটার? এটা কি প্রমাণিত হয়েছে কোর্টে? এটা কি কোর্টে ট্রায়াল হয়েছে? উইদাউট ট্রায়াল উনি এই কথাটা বললেন কি করে? তার মানে কি আমাদের মধ্যে মতভেদ ভিন্নতা আছে। তাহলে প্রফেসর ইউনূসকে গালিগালাজ করে আমাদের লাভটা কি? আমরা তো একটা খুনের মামলার আসামিকে পক্ষে সাফাই গাচ্ছি, উইদাউট এখনো প্রমাণিত হয়নি বিষয়টা, অভিযোগ। কেউ তো বলে না যে তিনি খুনটা করেছেন, তার বিরুদ্ধে অভিযোগটা আসছে। তো অভিযোগকে আপনি আগে চেক করবেন না, তার আগে আপনি রায় দিয়ে দেবেন যে না এটা সিলি ম্যাটার। এটা একটা খুব আমার কাছে দুর্ভাগ্যজনক শব্দ ব্যবহার মনে হয়েছে আর কি। 2 নম্বর হলো যে বিপ্লব যেসব দেশে সফল হয়েছে, উনি বলছেন যে 20 বছর 25 বছর লাগবে মামলা শেষ করতে। কে বলছে? যেসব দেশে বিপ্লব সফল হয়েছে সেই দেশগুলো কোনটা কোনটা? চীন, ইরান, কিউবা বা আপনার নিকারাগুয়া, এই দেশগুলো বিপ্লব সফল করছে কিভাবে? এই সমস্ত গণ দুশ্মনদের নিকাশ করতে তো 1 সপ্তাহ বেশি লাগে নেই। হাভানাতে তো স্টেডিয়ামের মধ্যে গণ আদালত বসিয়ে বিচার করা হয়েছে, সাক্ষী নেওয়া হয়েছে, এই লোক এই অপরাধের জন্য অভিযুক্ত, তোমরা যারা জানো তারা বলো। হ্যাঁ বলছে, ঠিক আছে, ফায়ারিং স্কোয়াড। এগুলো তো আপনার এই গণতন্ত্রের নাম করে, আপনি এই পবিত্রতার নাম করে আপনি বিপ্লব করবেন, মুরগির দোকানদারের ব্যবসা করা উচিত ছিল তাদের, যারা এগুলো কথা বলে যে বিপ্লব করবেন, আবার বলবেন যে না এটা গণতন্ত্র। গণতন্ত্র কিসের? বিপ্লব কি কোনো ডিনার পার্টি যে আপনি আলোচনার টেবিলে বসে খাবেন দাবেন তারপরে বিপ্লব করবেন?
বিপ্লব তো একটা ফোর্সের ব্যাপার, বল প্রয়োগের ব্যাপার। এখানে তো আইন নীতি নিয়ম, মানে আমাদের কোর্টের কথা আমি বলি যে আমাদের কোর্ট একজন বিচারকের নাম বলতে পারবেন যে 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল? কিন্তু খায়রুল মিয়া কোর্টের থেকে রায় দিল যে স্বাধীনতার ঘোষক এটা অমুকে দিছে, এটা যারা এর বিরুদ্ধে বলবে 7 বছরের জেল। আরে ভাই, তুই এটা বলার কে হে বেটা? আর ইউ ফ্রিডম ফাইটার? আপনি কি ইতিহাসবিদ? আপনি কি মাঠের লোক? আপনি তো একটা সুবিধাভোগী সম্প্রদায়, এলিট। ও যেটা আশরাফ কাদের বলছে যে এলিট, আপনি তো সবসময় সুবিধাবাদ, আপনি তো সবসময় উপরের ক্রিমটা খেয়ে নিছেন, আপনার সাথে জনগণের কোনো সম্পর্কই না, আপনি জানেনই না। তো ইরানের রেভলিউশনে আয়াতুল্লাহ খালখালি ছিলেন চিফ জাস্টিস। খালখালি রায় লিখতে লিখতে, ফাঁসির রায় দিতে দিতে তিনি অসুস্থ হয়ে পড়তেন মাঝে মাঝে। ইরানের এত কিছু করেছে, পার্লামেন্টের মধ্যে 150-200 এমপি মেরে ফেলেছে আমেরিকা বোম বাস্ট করে। তারপরে তো ইরানে একমাত্র দেশ পৃথিবীতে বা ওই মিডল ইস্টের এই জন্তু জানোয়ারদের মধ্যে যে দেশটাই আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলে। এইটা কি একটা শক্তি না? তার এই শক্তিটা কোত্থেকে আসলো? পিপলস পাওয়ার, জনগণ তার সাথে আছে। সেই কারণে কিউবার মতো একটা ছোট্ট দেশ আমেরিকা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে গিলে গায়ে ফেলাতে পারে। কিউবা দাঁড়ায় আছে কিসের উপর দাঁড়ায়? কিউবাতে এই সোকল্ড এইসব ওয়েস্টার্ন ডেমোক্রেসি, ওয়েস্টার্ন মডার্নাইজেশন, ওয়েস্টার্ন হিউম্যানিটি, এগুলোকে ফালতু পাত্তা দেয়নি, তার মতো করে সে কাজ করছে। আমি একটা কথা বলবো যেটা আমার দরকার, আমি মনে করি যে অনেক দেরি হয়ে গেছে, সময় অনেক। যে কাজগুলো প্রথম দিনে করা উচিত ছিল, যেদিন গণভবন দখল করে সেদিন বঙ্গভবনও দখল করা উচিত ছিল। আর যারা এখন যেটা খুঁজে বের করতে হবে ছেলেদের, সেটা হলো যারা এই সংবিধানের আওতায় শেখ মুজিবের ছবি মাথার উপরে নিয়ে চুপ্পুর কাছে শপথ গ্রহণ করাইছিল, তাদেরকে খুঁজে বের করেছে এরা কারা। সেই খুঁজে বের করা লোকগুলোকে এনে দাঁড় করাইতে হবে, কারণ এরা হলো মূল ক্রিমিনাল, যারা বিপ্লবকে বা গণ অভ্যুত্থানকে বিভ্রান্ত করেছে। তারপরে হলো যে বাঁচার রাস্তা কি? আমি মনে করি প্রফেসর ইউনূসের মতো মর্যাদাবান মানুষ, তাকে আমরা ছোট করতে চাই না, তাকে সমালোচনা করতে কষ্ট লাগে। তো জাতীয় সরকার গঠন করতে হবে, এখনো সময় আছে। এই সব ফালতু উপদেশে কাজ হবে না। সরাসরি একটা যারা স্টেক হোল্ডার আছে, পলিটিক্যাল পার্টি, ছাত্র বা সমন্বয়ক, সবাই মিলিয়ে টিলিয়ে সমাজের সর্বস্তরের থেকে অংশগ্রহণমূলক একটা জাতীয় সরকার, পলিটিক্যাল পার্টিগুলোকে এখানে অ্যাড্রেস করতেই হবে। 2 নম্বর হলো যে আমাদের এই যে অনেক কথা বলা হয়েছে, তো দেখেন সবচেয়ে নেগলেক্টেড সেক্টর হলো কালচার। কালচার নিয়ে কথা বলে না। সেদিন দেখলাম এক টক শো, এটা মানে টক শোতে আমরা মানে আমি তো 15 বছরের আশেপাশে আসতাম না, মানে একে তো আমাদের ডাকতোই না, আর 2 নম্বর হলো বিরক্তিকর বাংলাদেশের টক শো। কারণ এর মধ্যে তেল থাকে, মাখন থাকে, ক্রিম থাকে, অনেক কিছু থাকে, ফলে মানুষের আত্মার স্পন্দন থাকে না। তো এইখানে সে বলতেছে যে সংস্কৃতির মতো একটা সাধারণ মন্ত্রণা অতি ক্ষুদ্র, এটা নিয়ে তো হাঙ্গামা করার দরকার। ওই স্টুপিড জানে না যে দগল ফ্রান্সের 2য় বিশ্বযুদ্ধের পরে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো কালচারাল মিনিস্ট্রিটাকে ঠিক করেছিলেন, একটা ন্যাশনাল কালচারাল পলিসি প্রয়োগ করেছিলেন। এই যে পলিসি না থাকার ফলে কি হয়েছে দেখেন, আপনি মাথা তো একটা সাইজ করেছেন, ভেতরে 200-300 করে একটা আওয়ামী দুষ্কৃতকারীরা রয়ে গেছে। আমি একজন প্রতিষ্ঠানের চিফকে জিজ্ঞেস করলাম যে আপনার এখানে তো প্রায় 150-200 আছে, এগুলোকে মেরামত করতেছেন কিভাবে? সে আমাকে বললো যে না, মেরামতে তো কিছু না, সরকারি চাকরি, আমি এন থেকে হইনে কথাবার্তা শোনাই এবং এতে শুনছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই লোককে আপনি ওখানে বসাইলেন কেন? 1 নম্বর কথা। এই গাধাটিকে ওখানে আপনি সেট করলেন কেন? এই দায়িত্বটা কার, তাকে খুঁজে বার করেন। 2 নম্বর হলো যে বয়ান তৈরি করতে হয়, ন্যারেটিভ তৈরি করতে হয়, লিটারেচার তৈরি করতে হয়। আমার শিল্পকলা একাডেমি, আমার বাংলা একাডেমি, আমার নজরুল ইনস্টিটিউট, আমার ওই জাদুঘর, আমার গণমাধ্যম, আমার বিটিভি, আমার এফডিসি, আমার ডিএফপি, আমার আপনার যা যা আছে গণমাধ্যম, এতগুলা প্রতিষ্ঠান থেকে 3 পৃষ্ঠার একটা লিটারেচার বাই করতে পারবেন যে বিপ্লবের উপরে করেছে তারা। কেন শিল্পকলা একাডেমিতে 300 গান বের হয়নি এখন পর্যন্ত বিপ্লবের উপরে? কেন 30টা নাটক তৈরি হয় নাই? কেন বাংলা একাডেমিতে গবেষণা বের হয় নাই? কেন বাংলা একাডেমিতে কবিতা সংকলন বেরোনো বিপ্লবের পক্ষে? কেন একটা এনসাইক্লোপিডিয়া হচ্ছে না রেভলিউশন 2024? এগুলো করা কি খুব বেশি কষ্ট? পত্রিকার কাটিং দিয়েও তো করা যায়। আপনি ডকুমেন্টেড করছেন না, তার মানে কি 15ই আগস্টের সেই ঘটনাটা ঘটিয়েছিল সেনাবাহিনীর, তারা তো সেনা সমর্থন নিয়ে গেছিল, নইলে শফিউল্লাহ তো বলদ না। শফিউল্লাহ 2.5 ঘন্টা হাতে নেওয়ার পরও শেখ মুজিবকে সেভ করার জন্য সে এগিয়ে যায়নি, কারণ আর্মি তো তার কথা শুনছিল না। অর্থাৎ এটা ইনডাইরেক্টলি আর্মির মধ্যে ইনভলভমেন্ট ছিল শতভাগ। তো সেই লোকগুলো সেদিন যে বোকামিটা করেছিল, সেইটার আবুল হাসানাত আবদুল্লাহর কণ্ঠে আমি শুনলাম।
বলছে ফাঁসির দড়ির দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, সুবিধাভোগী সবাই থেকে যাবে, আর আমরা যারা এত বড় রেভলিউশনটা দেশটাকে সেভ করলাম তারা এই ফালতু এই সমস্ত তথ্য কসকসানি করে আমরা আসলে বিপ্লবের মেরিটটাকে ডিস্ট্রয় করতেছি। তো এটা কি করতে হবে, ওরা ওই বয়ান তৈরি করে নেই, ন্যারেটিভ তৈরি করে নেই, লিটারেচার তৈরি করে নেই, যে কারণে পরবর্তীকালে তাদের ফাঁসিতে প্রাণ দিতে হয়েছে, কেউ তার পক্ষে দাঁড়ায়নি। আমার ভয় লাগতেছে যে আমাদের যে বাংলাদেশ এবং যে সমস্ত লোকগুলোকে এই বিশাল ক্ষমতার চক্রের মধ্যে ইনভলভ করা হয়েছে, তারা এই ছেলে মেয়েগুলোকে সত্যি সত্যি একটা ভয়ঙ্কর মানে জায়গার দিকে ঠেলে দিচ্ছে, যেটা খুব ডেঞ্জারাস সিগন্যাল। তার প্রতিটা চিত্র ফুটে উঠছে প্রশাসনে, আপনার এভরিওয়্যার। তো সেই সব জায়গা থেকে মৌলানা ভাসানী একটা কথা দেবে, রেজওয়ান হাসানের কথা দিয়ে শেষ করতেছি। রেজওয়ান হাসান খুব সম্পন্ন মহিলা, খুবই সুন্দর স্টাইল করে, তার উচ্চারণ খুবই সুমিষ্ট। তিনি আল্লাহ রহমতে নিজেও যেরকম সুন্দরী, কথাও বলেন খুবই সুন্দর করে। ভাল লাগে আমাদের একটা ক্যামেরা বা একটা স্ক্রিন সফট হয়ে ওঠে তাকে দেখলে। কি উনি কি বলছেন, দিনক্ষণ দিয়ে সংস্কার নির্বাচন দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। তো আপনি কিভাবে দিতে চান? তারপরে বলছে নির্বাচন নির্বাচন বলে বাধা দেওয়া হচ্ছে। মানবে বলেছে যে আপনি একটা সুষ্ঠু গণতান্ত্রিক জীবন এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করবেন বলেই তো এত বড় কাণ্ডটা হলো, তো এখন সেখানে যাইতে দিচ্ছেন না। তো মৌলানা ভাসানী একটা ডায়লগ দিয়ে আমার বক্তব্য শেষ করবো। এই কথাগুলো আমার কাছে দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, বিশ্ব প্রেক্ষাপট সম্পর্কে খুব কম জানা বক্তব্য বলে মনে হয়েছে আমার কাছে। লাস্ট মৌলানা ভাসানী উদ্ধৃতি, মৌলানা ভাসানী 60-এর দশকে কালচার রেভলিউশন করতে চেয়েছিলেন। তো কালচার রেভলিউশন করতে যে তিনি একটা কথা হইতে বলছিলেন যে সময় নির্দিষ্ট করিয়া প্রোগ্রাম করিলে সেই প্রোগ্রাম শেষ হইবার সম্ভাবনাই বেশি থাকে, মানে এটা শেষ পর্যন্ত সফল হয়। এই প্রোগ্রাম নির্বাচিত সময়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হইলে ভুল ত্রুটি কোথায় ছিল তা আলোচনার মাধ্যমে শুধরাইয়া লওয়া যায়। অনির্দিষ্টকালের প্রোগ্রাম অনেক ক্ষেত্রে শেষ হয় না, অনির্দিষ্টকালের প্রোগ্রাম অনেক ক্ষেত্রে শেষ হয় না, এবং উহার ফলে কর্মী এবং জনমনে হতাশার জন্ম দেয়, ক্ষেত্র বিশেষে বিরক্তিকর হইয়া ওঠে পুরো প্রক্রিয়াটি। জি, ধন্যবাদ কবি আব্দুল্লাহ শিকদার। অনুষ্ঠান শেষ পর্যায়ে আশরাফ কায়সার, আপনার কাছে একটি বিষয় আমরা জানতে চাই। 31 দফা যেটি বিএনপি দিয়েছে গতকাল, যেটি আলোচনা হয়েছে, যদিও এই প্রস্তাবনা তারা 2 বছর আগে দিয়েছিল, গতকাল একটা সেমিনার হয়েছে, সেমিনারে আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এবং আওয়ামী লীগের মতো পারিবারিক বা পরিবারতন্ত্র নয়, গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি। এই 31 দফা আমরা 2 বছর আগেও শুনেছি, তবে তখন সময়টা ছিল বিএনপি তেমন দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, কারণ ফ্যাসিবাদী সরকার যে কলাকৌশল অবলম্বন করেছিল অতটা মেরিট থাকা সত্ত্বেও বিএনপি সেই অ্যাটেনশনটা পায়নি। গত 3 মাসে কিন্তু এটি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে এবং আমি এখানে সবচেয়ে উজ্জ্বল যে ব্যক্তিটাকে দেখতে পাই তার নাম তারেক রহমান। তিনি যখন আগ বাড়িয়ে বলেন যে আমাদের মৌলিক 5টি দাবি, তিনি নিজের থেকেই বলছেন যে উনি মেনে নিচ্ছেন, উনি করতে চান এবং নির্বাচিত হলে ওইভাবে কাজ করবেন, এমনকি নির্বাচনের আগেও ঐক্যমত্যে যেতে চান। সেটি হচ্ছে যে 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হবে না, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার অন্তর্ভুক্ত থাকবে, জাতীয় সরকার গঠন হবে, এই তো কথাগুলো। তাহলে আপনি দেখেন যে সরকারের জন্য অথবা রাজনীতির মাঠে অথবা সংস্কারের জন্য, মানে বিএনপি তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এটি আমাদের সবাইকে মানতে হবে। যদিও অনেকে অনেক বাতাস পাচ্ছেন, বিশেষ করে প্রতিবেশী দেশের বাতাস পেয়ে জাতীয় পার্টি ঠিক যেই ভঙ্গিমা করছিলেন অনেকে তাই করছেন, সেগুলো খুব একটা আখেরে লাভ হবে না। কাজেই আমার মনে হয় যে 31 দফাকে, মানে সুখের খবর হচ্ছে বিএনপির সাথে অন্য সমমনা জোটগুলো, এবং আমার কিন্তু তখনও মনে হয়েছিল যে 31 দফার ভেতরে বিএনপিকে তো আমরা চিনি, আওয়ামী লীগকেও যেমন চিনতাম, অনেক পয়েন্ট আছে কিন্তু তার সমমনা জোট থেকে এসছে। তার মানে এক ধরনের ঐক্যমত্য তখনই তৈরি হয়েছে, কেননা ওই সময় সব দলগুলো চেষ্টা করছিল কি একটা কৌশলে এই সরকারকে বাদ দেওয়া যায়, নির্বাচন যেহেতু কাজ হচ্ছে না। কাজেই আমার মনে হয় যে এটি আলোচনার দাবি রাখে। যদিও আমি শুনেছি গতকাল বা যেদিন অনুষ্ঠানটি হচ্ছিল তার ফরম্যাটটা অনেকটা আরেকটু বিন্যস্ত করা যেত, সবাইকে অন্তর্ভুক্ত করে কথা বলা যেত, ঠিক মানে টপ ডাউন ফরম্যাট না হলে ভালো হতো, অথবা বিএনপির স্থায়ী কমিটির লোকরা বসে আছেন, অন্যরা দর্শকের কাতারে বসে আছেন, এমন না হলে ভালো হতো। এটি যেন সেমিনার, রাউন্ড টেবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ হলে আমরা এই দফার মেরিটের একটা প্রতিচ্ছবি দেখতে পেতাম বিএনপির আলোচনায়।
শুধু আব্দুল্লাহ শিকদার ভাইয়ের সাথে একমত হয়ে আমি একটা কথা বলি। দেখুন, আমাদের কারো কারো ধারণা হয়েছে 5ই অগাস্ট একটি ইভেন্ট ছিল, সন্ধ্যার মধ্যে ইভেন্টটা শেষ। এটি যদি ইভেন্ট হয়ে থাকে এই জাতির দুর্ভাগ্য আছে, কিন্তু এটি যদি আপনি ফ্যাসিবাদী শাসনের অবসান, পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসনের অবসান এইভাবে দেখেন, তাহলে কিন্তু আগামী 100 বছর আপনি এই বয়ানটি করতে পারবেন। আমি কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপারে এবং যারা গণমাধ্যমের সাথে যুক্ত তাদের ব্যাপারে খুব স্পর্শকাতর। আপনার বয়ানটি তৈরি করতে হবে, বিভিন্ন স্তরে আপনাকে এটিকে পরিবেশনা করতে হবে। আগামীর প্রজন্ম যারা এখনো জন্ম নেয় নাই তাদেরকে এই গল্প বলে আপনি ভবিষ্যতের নেতৃত্বের জায়গায় তাদেরকে দেখতে পাবেন। ওই জায়গায় কিন্তু বাংলাদেশ খুব দুর্বল অবস্থায় আছে। আমরা অনেকে চাকরি বাকরি, উপদেষ্টা এইসব নিয়ে ব্যস্ত, বয়ান তৈরিতে কিন্তু আমাদের নজর নেই। আমি একটা পয়েন্ট ওর সাথে সাপ্লিমেন্ট করছি, সেটা হলো যে আমরা তো সব এইসব হাতি ঘোড়া নিয়ে ব্যস্ত, ছোট ছোট জায়গাতে যে বিষ ঢুকে যাচ্ছে সেদিকে আমাদের নজর নেই। পাঠ্যপুস্তক যেটা নতুন তৈরি হচ্ছে, আপনি কি জানেন সেখানে কি লেখা হচ্ছে? একটা আর্টিকেলও নেই এই রেগুলেশনের উপরে। ক্লাস মানে 5ম শ্রেণী থেকে 11ম শ্রেণী পর্যন্ত অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আসলে আলোচনার জন্য সময় হচ্ছে যে 31 দফাটা বিএনপির কর্মসূচি এইভাবে বলাটা আসলে ঠিক না। যদিও গতকালকের অনুষ্ঠানে ওনারা এইরকম করে প্রেজেন্ট করেছেন, কিন্তু ইতিহাসটা হচ্ছে যখন আন্দোলন হচ্ছিল এবং বিভিন্ন বিরোধী দলগুলো একসাথে কাছাকাছি আসছিল, জোট হচ্ছিল, জোটের মধ্যে ভাঙচুর হচ্ছিল, তারপরে প্রায় 41টা দল মিলে আলোচনা করতে করতে প্রথমত 7 দফা, তারপরে 14 দফা যেটা গণতন্ত্র মঞ্চ দিয়েছিল, তারপরে 31 দফা আসছে। এবং যে কথা আশরাফ কায়সার একটু করে বলেছে, কিন্তু কথাটা খুব স্পষ্ট হয়নি। তারা বলছে আজকের একটা সেমিনার, কিন্তু বিষয়টা হচ্ছে এটা মনে হচ্ছে যে তারা তাদের দলীয় একটা সংস্কার প্রস্তাব যেটা তারা একমত হয়েছে সেটা পেশ করছেন। তারপর যখন আলোচনা হবে তাদের দলের যত লোক তারা তোটা সাপোর্ট করেই বলতে পারবে, তারা বিরোধিতা করতে পারবে না, বিরোধিতা করার জায়গাটা অন্য। কিন্তু এইখানে যদি একটা সেমিনারের মতো হতো তাহলে অনেকগুলো বিষয় এখানে আলোচনা করার মতো ছিল, যেটা আসলে সংস্কারের ব্যাপারে, মানে যেমন ধরেন বলছে তারা যে এই 31 দফাকে আমাদের সবার কাছে নিয়ে যেতে হবে, আমাদেরকে এরই ভিত্তিতে সংস্কার করতে হবে যাতে এটাই উইন করে। কিন্তু আপনি তো তার মানে 31 দফা কি চাপিয়ে দেবেন নাকি? 31 দফার মধ্যে কোনো জিনিস হয়তো ভালো হয়নি, অথবা এই চিন্তা ভালো করে প্রস্তাব আছে, আর কেউ যদি বলে তাহলে সেটা মানবেন না। আপনি তো মানে থ্রু ডিসকাশন যদি করেন, যদি মানে অন্যান্য দল বা অংশী যারা আছে তাদের সাথে মিলে একটা করতে চান, সেটা করা ছাড়া তো করতে পারবেন। আপনি একটা ন্যাশনাল কনসেনসাস গড়তে হলে আমি এটা দিলাম, এটাকেই উইন করাতে হবে, এই অ্যাটিটিউডই থাকতে পারে না। কিন্তু এখানে এই জিনিসটা ছিল, এবং এর মধ্যে কিছু কিছু বিষয় এমন ছিল যে সরাসরি আপনার একদম কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, এরকম জিনিস আছে এর মধ্যে। বাট ওভারঅল একটা জিনিস আমি বলবো যে বিএনপি যেভাবেই হোক ওন করে যে প্রোগ্রামটা ডিক্লেয়ার করেছে, এটা তাদেরকে একটা লায়াবিলিটিতে ফেলে। তারা যদি ক্ষমতায় যায়, যেহেতু বড় দল জিততে পারে, এই কমিটমেন্টে তাদের থাকতে হবে। যদিও তারা সব প্রপোজালেই বলছে যে কমিশন করব, কমিশন করলেই তো আপনি করে একটা জায়গায় শেলফ করে দিলেন, এটা একটা পাশ কাটিয়ে দিলেন, যে প্রশ্নটাই থাকুক। তারপরেও কমিশন করে হলেও তাদেরকে এই এক্সারসাইজটা করতে হবে। সেদিক থেকে আমি মনে করি যে এই ধন্যবাদটা তাদের দেওয়া যেতে পারে। আপনি 5 বছর আগে যেটা বলতেন সেটা মানুষ 5 বছর ভুলে যেত, কিন্তু নির্বাচন হয়তো 1 বছর 1.5 বছরের মধ্যে হবে, এটা মানুষের মনে থাকবে। সেই অর্থে এটা তাদের কমিটমেন্ট, এইখানে তাদেরকে রেখে দেওয়ার চেষ্টা করা। আপনি সেখানেও বলছেন যে এমন কমিটমেন্ট করা উচিত না যেটা আপনি রাখতে পারবেন না। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনিও ছিলেন সেই সেমিনার সম্পর্কে এবং 31 দফা সম্পর্কে এক কথায় যদি কিছু বলেন। আমার গুরুর সাথে একটু রেসপন্স করি, সেটা হচ্ছে যে জুলাই আগস্টে আসলে কি রেভলিউশন হয়েছে কিনা এই তর্কটা মনে হয় আমাদের করতে হবে আর কি। কারণ রেভলিউশনকে ধরে নিলে এক্সপেকটেশনটা ডিফারেন্ট লেভেলে চলে যাবে আর কি। তো আমি ব্যক্তিগতভাবে বোধ করি না জুলাই আগস্টে আসলে কোনো রেভলিউশন হয়েছে, কারণ রেভলিউশনের যত কনসার্টেড পুস্তকাদি থাকে, প্রস্তাবনা থাকে, যার উপরে ভিত্তি করে কাজ করা হয়, সেটা এখানে হয় নাই। জাতীয় ঐক্যমতের সরকারের কথা অথবা জাতীয় সরকারের কথা, যেটা বিপ্লবী সরকারের কথা এসছে, সেটা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা এটা চেয়েছিলেন কিন্তু করতে পারেন নাই, তাদেরকে মিসগাইড করা হয়েছে, অথবা উপদেষ্টারা করেছেন, রাজনৈতিক দলগুলো সাহায্য করে নাই, এই বিষয়গুলো বলেছে। মামলার ব্যাপারে হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে অনেক উপদেষ্টা আছে যারা অনেক মামলার আসামি। তো ওইটা যদি বিবেচ্য বিষয় হয় তাহলে আপনার অনেক উপদেষ্টাই মানে তাদের পদে থাকতে পারবেন না আর কি। তো
তো সেই জায়গাতে বলেছি, আর যেহেতু এখন দেশে প্রচুর মিথ্যা মামলা হচ্ছে এবং মামলা করে মানুষকে হেনস্থা করার একটা কালচার আমাদের সমাজে বিদ্যমান আছে, সেটা পরিবর্তন হয় নাই। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে ওনাকে ওনার পারফরমেন্স দিয়ে অ্যাসেস করতে হবে। শুধুমাত্র একটা মামলা, একজন উপদেষ্টা হওয়া না হওয়ার পিছনে, তারপরে দেখলাম কেউ কেউ তার বিরুদ্ধে মানে মানে মিছিল সমাবেশ করছে, আরও বড় বিষয় আলোচনাতে আসতেছে, কোনো বিজনেস গ্রুপ এটাকে স্পন্সর করছে কিনা, এখানে পেপসি, কোকাকোলা বনাম মোজোর কোনো ডিবেট আছে কিনা, এই বিষয়গুলো এখানে আসছে। 31 দফার ব্যাপারে আমার বিষয় হচ্ছে যে এগুলোকে আসলে সংস্কার প্রস্তাব বলাটা মুশকিল। আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এটা হচ্ছে আকাঙ্ক্ষাপত্র, যে স্টেটমেন্ট অফ ইন্টেন্ট আর কি, যেটা বলি যদি ব্রিটিশ পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে বলি, যে এখানে এই যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তারা বোধ করেছেন এই জায়গাগুলোতে তাদেরকে কাজ করতে হবে। তো এই কারণে আজকের মিটিংয়েও আমি এটা পরামর্শ দিয়েছি যে আসলে আপনারা 31 দফাতে কি করতে চান সেটা আলাদা আলাদা করে আপনারা পুস্তিকা করে জাতির উদ্দেশ্যে বলেন, যে প্রত্যেকটা দফার অধীনে আমরা এগুলো এগুলো করতে চাই, এইভাবে করব, এই সময় কবি আব্দুল রশিদ একবারে এক কথায় আমি প্রচন্ড আশাবাদী মানুষ। যত এটা কথা আছে যে এত ভঙ্গ দেশ তবু রঙে ভরা, আমি মনে করি যে এর মধ্যে দিয়ে বাংলাদেশ হলো বিশৃঙ্খলার একটা বিউটি আছে। এই হাউকাওয়ের ভেতর দিয়ে বাংলাদেশ পথ করে নেয়। আমি 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এক বুক আসনে দেশে আসলাম। দেশে আসার পরে তারপরে স্বপ্নভঙ্গের যে দৃশ্য, 3.5 বছরে বাংলাদেশ তো এটা কসাইখানায় পরিণত হয়ে গেছিল। 27,000 মানুষ মারা গেছে রাজনৈতিক ভিন্নমত অবলম্বনের দ্বারা, 15 লক্ষ লোক না খেয়ে মারা গেছে। তারপরে আবার 4th সংশোধনের এই মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাগুলোকে আজিমপুরে দাফন করা হলো নিয়ে। তারপরে তো আমরা হাল ছাড়িনি, আমরা লড়াই করে গেছি কিন্তু, এবং লড়াই করতে 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 90 এটা সেটা করতে করতে আজকের পর্যায়ে আমরা আসছি। 7 নভেম্বর রেভলিউশন হয়েছে। তো এটার ভিতর দিয়ে বাংলাদেশ হলে এমন এক মৃত্তিকা যে ভেঙে যেতে পারে কিন্তু মস্কায় না, সে মরে যেতে পারে কিন্তু তাকে পদদলিত করা। যেমন ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়ান প্রধান সেনাপতি দীপক কাপুর এই মইনু ফখরুদ্দিনের ওই ফখরাদের জামানায় সে বলছিল যে বাংলাদেশকে কখনো আর ইন্ডিয়ান রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। তো বাংলাদেশ রাডারের বাইরে আসছে, একটু সমস্যা হয়েছে, আমার দেরি লাগছে, প্রচুর ছেলেমেয়েরা জান দিচ্ছে, কিন্তু বেরিয়ে আসছে। আমি মনে করি আজকের এই সংকটও বুদ্ধিমত্তা মগজ দিয়ে এগুলো মোকাবেলা করতে হবে, এবং বিপ্লবের সাথে সাংঘর্ষিক তিনি যত বড় মহাপুরুষই হন তাকে দয়া করে ঘাট ধরে বের করে দিতে হবে। অসংখ্য শুধুমাত্র যারা কমিটেড, যারা দেশপ্রেমিক তাদেরকে রাখতে হবে। ধন্যবাদ আব্দুল হাই শিকদার, মাহমুদুর রহমান মান্না, আশরাফ কায়সার এবং বেশ আসুজ্জামান ফুয়াদ, আপনার 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা বিএসআরএম গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।